তাও আমাকে জানিও। ক্লাসিফিকেশন যদি বা কস্ট কনসেপ্ট, মানে আমাদের আসলে যেহেতু ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং, তো ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং এ আমাদের কস্ট যেগুলো আছে বা খরচ যেগুলো আছে, খরচগুলো কিভাবে আমরা ভাগ করতে পারি বা ব্রেক ডাউন করতে পারি। সো গত ক্লাসে মনে হয় আমরা জেনারেলি কস্টকে কত ভাগে ডিভাইড করার চেষ্টা শেষ করেছিলাম, তাই না? সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট পর্যন্ত তো মনে হয় শেষ ছিল। কতটুকু পড়েছেন গত ক্লাসে? জি ম্যাম, কস্ট কনসেপ্ট করিয়েছিলেন ম্যাম, মানে ম্যাম কস্ট কনসেপ্ট তো প্রথম ক্লাস ছিল তো। পড়িয়েছিলাম। হ্যাঁ, বুঝি না ম্যাম, ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিংটা ব্রিফ করেছিলেন বেসিক গুলা। হ্যাঁ, ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং তো ব্রিফ করেছিলাম, তারপরে হচ্ছে সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট কি পড়িয়েছিলাম, ডিরেক্ট কস্ট ইনডিরেক্ট কস্ট তো মনে হয় পড়িয়েছিলাম। জি ম্যাম, ডিরেক্ট কস্ট ইনডিরেক্ট কস্ট পড়িয়েছেন। হ্যাঁ, ডিরেক্ট লেবার ইনডিরেক্ট, ডিরেক্ট ম্যাটেরিয়াল ইনডিরেক্ট ম্যাটেরিয়াল, তারপরে হচ্ছে ডিরেক্ট লেবার ইনডিরেক্ট লেবার, ম্যানুফ্যাকচারিং ওভারহেড পড়িয়েছিলাম, তাই না? জি ম্যাম পড়িয়েছেন। আচ্ছা, তারপরে হচ্ছে নন ম্যানুফ্যাকচারিং কস্টের মধ্যে ছিল হচ্ছে আমাদের কি বলে ওটাকে, সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস গুলা ছিল, তাই তো? ইয়েস ম্যাম, জি ম্যাম। ওকে, সো আজকে আমরা দেখব হচ্ছে প্রোডাক্ট ভার্সেস পিরিয়ড কস্ট, প্রোডাক্ট কস্ট আর পিরিয়ড কস্ট, প্রোডাক্ট কস্ট ভার্সেস পিরিয়ড কস্ট। আচ্ছা, সো প্রোডাক্ট কস্ট আর পিরিয়ড কস্টের মধ্যে ডিফারেন্সটা কি? আসলে ম্যানুফ্যাকচারিং কস্ট বলো, নন ম্যানুফ্যাকচারিং কস্ট বলো, এগুলাকে অ্যাকচুয়ালি বিভিন্ন ওয়েতে আমরা ডিভাইড করতে পারি। আমরা যেটা গত ক্লাসে দেখেছিলাম সেটা ছিল হচ্ছে আমরা জেনারেলি কস্ট কত ভাগে ডিভাইড করতে পারি। আজকে আমরা দেখছি হচ্ছে প্রোডাক্ট কস্ট ভার্সেস পিরিয়ড কস্ট, ঠিক আছে? সো প্রোডাক্ট কস্টের ডেফিনেশনটা আমরা একটুখানি লিখবো। প্রোডাক্ট কস্ট এইটার ডেফিনেশনটা একটু লিখবো আমরা, লিখে আমাকে বলো প্রোডাক্ট কস্ট। লিখেছো প্রোডাক্ট কস্ট? জি ম্যাম। ওকে, সো লিখবো যে the cost that includes the cost that includes that includes includes all cost to make a product, to make a product. ম্যাম আরেকবার বলবেন? হ্যাঁ, অবশ্যই বলবো। The cost that includes all cost to make a product. লিখেছি? জি ম্যাম। আচ্ছা, তো এখানে যেটা বলেছে যে প্রোডাক্ট কস্ট মানে হচ্ছে তোমার প্রোডাক্টটা বানাতে যে খরচগুলা লাগে সেগুলা। প্রোডাক্ট বলতে কি, আমরা লাস্ট ক্লাসে কিসের এক্সাম্পল জানি দিয়েছিলাম, শার্টের এক্সাম্পল নিয়ে আমরা পড়েছিলাম, মনে পড়ে? জি ম্যাম। আচ্ছা, জি ম্যাম। তো শার্টের এক্সাম্পল ছিল না অন্য কোনো কিছুর এক্সাম্পল ছিল? ভুলে গেছি, বলো আমাকে। শার্টেরই ছিল। গার্মেন্টস রিলেটেড একটা এক্সাম্পল দিয়েছিলেন। এক্স্যাক্টলি, গার্মেন্টস রিলেটেড এক্সাম্পল দিয়েছিলাম। আচ্ছা, ঠিক আছে। সো গার্মেন্টস রিলেটেড এক্সাম্পলের মধ্যে আমি বলেছিলাম যে গার্মেন্টস এর তোমার ওই শার্টটা বানাতে কি কি লাগে, তোমার শার্টে কাপড় লাগবে, তারপর শার্ট সেলাই করার জন্য হচ্ছে তোমার সুতা লাগবে, তারপর বাটন গুলা লাগবে, তাই না? এগুলা প্রত্যেকটা হচ্ছে আমার র ম্যাটেরিয়াল। হ্যাঁ, তারপর এই যে শার্টটা যে সেলাই করবে তার যে লেবার থাকবে, লেবারকে আমার ওয়েজেস দিতে হবে, স্যালারি দিতে হবে, সেই স্যালারিটা আমার জন্য একটা খরচ। তারপরে হচ্ছে যে ডাইং বলো, ওয়াশিং বলো, সবকিছু পুরো শার্টটাকে ম্যানুফ্যাকচার করতে আমার যা যা খরচ আছে সেই খরচটাকে আমি বলবো হচ্ছে প্রোডাক্ট কস্ট। প্রোডাক্ট কস্টের আরেকটা নাম হচ্ছে তোমার ম্যানুফ্যাকচারিং কস্ট, ঠিক আছে? আচ্ছা, ম্যানুফ্যাকচারিং কস্টের মধ্যে আমাদের যে তিনটা আলাদা ডিফারেন্ট ভাগ ছিল না, যে হচ্ছে ডিরেক্ট ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার আর ম্যানুফ্যাকচারিং ওভারহেড, ইচ এন্ড এভরিথিং উইল কাম টু দ্য প্রোডাক্ট কস্ট, ঠিক আছে? প্রোডাক্ট কস্ট কি আমরা ক্লিয়ার হলাম আমরা? জি ম্যাম, ক্লিয়ার। আচ্ছা, তো প্রোডাক্ট কস্টের আরেকটা নাম আছে যেটাকে আমরা বলবো হচ্ছে ইনভেন্টরেবল কস্ট। একটু লিখে রাখো,
ইনভেন্টরিয়েবল কস্ট লিখে দিয়েছি, একটু খেয়াল করে দেখো। লিখেছো? জি ম্যাম। ওকে, নেক্সট কামস টু পিরিয়ড কস্ট। সো পিরিয়ড কস্টটা আগে পড়াই, মানে আগে লিখো তারপরে বলতেছি। Period cost are those costs. Period cost are those costs that are not related directly with product manufacturing process. With the product manufacturing process. লিখতে কি পেরেছি? জি ম্যাম। আচ্ছা, সো পিরিয়ড কস্ট হচ্ছে প্রোডাক্ট কস্ট ছাড়া আমাদের যা যা অন্য যে খরচগুলো আছে সেগুলোকে আমরা বলছি হচ্ছে পিরিয়ড কস্ট। সো পিরিয়ড কস্টের মধ্যে বেসিক্যালি তোমার আসবে হচ্ছে নন ম্যানুফ্যাকচারিং যে এক্সপেন্সেস গুলো ছিল বা নন ম্যানুফ্যাকচারিং যে কস্ট গুলো ছিল সেগুলো আসবে, ঠিক আছে? নন ম্যানুফ্যাকচারিং কস্ট আমাদের কি কি ছিল? ওই যে সেলিং কস্ট ছিল, তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট ছিল, অর্ডার গেটিং এন্ড ফিলিং কস্ট ছিল, তারপরে অফিস রিলেটেড যে খরচগুলো ছিল সেগুলো সবকিছু আমার পিরিয়ড কস্টের মধ্যে আসবে। ক্লিয়ার? বুঝতে পেরেছি? সো পিরিয়ড কস্টকে আমরা হচ্ছে নন ম্যানুফ্যাকচারিং কস্ট বলতে পারি। আচ্ছা, এটা গেল একটা জিনিস। তাহলে এখন তোমরা জিজ্ঞেস করতে পারো, তোমাদের মধ্যে আসতে পারে যে হচ্ছে তাহলে মিস সেম জিনিসই তো বললেন, একবার ওখানে বলতেছেন জেনারেলি কস্টের কত ভাগে ভাগ করতে পারি, এখন বলতেছেন আবার এখানে পিরিয়ড কস্ট প্রোডাক্ট কস্ট। এটাকে আলাদা করে নিয়ে আসার কারণটা হচ্ছে আমরা বিভিন্ন অর্গানাইজেশন আসলে এক এক ভাবে তারা তাদের এই মানে কস্টের যে কনসেপ্টটাকে বা কস্ট ক্লাসিফিকেশনটাকে আসলে তারা মেনটেন করে। যেমন মেজরিটি অফ দ্য অর্গানাইজেশনে কিন্তু তোমার ওই জেনারেলি কস্ট কনসেপ্টকে আমরা যেভাবে ভাগ করি তারা সেভাবেই কিন্তু ভাগ করে, ঠিক আছে? কিন্তু কিছু কিছু অর্গানাইজেশন তোমার এই ডিরেক্ট ম্যাটেরিয়াল ডিরেক্ট লেবারটাকে আলাদা করে না করে তারা বলে একটা প্রোডাক্ট কস্ট, একটা হচ্ছে পিরিয়ড কস্ট। তো অর্গানাইজেশন টু অর্গানাইজেশন ভ্যারি করে দেখে তোমাদেরকে আমি এই কনসেপ্টটা নিয়ে আসলাম, ঠিক আছে? জি ম্যাম। ওকে, সো নেক্সট যেটা আছে, জি ম্যাম। নেক্সট জি বলেন, কিছু বলছি মিসকে? নো ম্যাম। আচ্ছা, সো নেক্সট যেটা আছে আমরা জেনারেলি কস্ট কত ভাগে ভাগ করতে পারি সেটা। এবার আসতেছে হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্টিং সিস্টেম অনুযায়ী কস্টকে কত ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে 2 নাম্বার। সো ম্যানুফ্যাকচারিং কস্টিং সিস্টেম অনুযায়ী কস্টকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের প্রাইম কস্ট, একটা হচ্ছে আমাদের কনভার্সন কস্ট। আচ্ছা, সো এটা একটু ফাঁকা রেখো, কারণ প্রাইম কস্ট কনভার্সন কস্টের ডেফিনেশন কিন্তু আমরা লিখবো, অ্যাজ ওয়েল অ্যাজ প্রাইম কস্ট কিভাবে ক্যালকুলেশন করে সেটাও আমরা লিখবো, ফর্মুলাটা দেখবো। লিখে নাও, ম্যানুফ্যাকচারিং কস্টিং সিস্টেম অনুযায়ী কস্টকে আমরা দুইটা ভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রাইম কস্ট, একটা হচ্ছে আমার কনভার্সন কস্ট। জি ম্যাম, লিখেছি। আচ্ছা, সো প্রাইম কস্ট হচ্ছে একটু লিখি, প্রাইম দিস ইজ দ্য সাম অফ direct material and direct labor. ম্যাম, ডিরেক্ট ম্যাটেরিয়াল অফ তারপরে Direct materials and direct labor. লিখেছি? জি ম্যাম, লিখেছি। আচ্ছা, প্রাইম কস্টের সাথে জাস্ট নিচে লিখে রাখো, তার নিচে যে ফর্মুলা যেটা কিভাবে প্রাইম কস্ট ক্যালকুলেট করে, ডিরেক্ট ম্যাটেরিয়াল প্লাস ডিরেক্ট লেবার, লিখে রাখো। এটা হচ্ছে প্রাইম কস্টের ফর্মুলাটা।
লিখলাম। জি ম্যাম। আচ্ছা, next comes to conversion cost টা লিখো। This represents all manufacturing costs. This represents all manufacturing costs incurred to convert direct material into finished goods. Direct material into finished goods. Direct materials into finished goods. ম্যাম মানে বুঝতে পারি না ম্যাম, আবার কোনটা বুঝতে পারো নাই? ম্যাম কনভার্সন। This represents all manufacturing cost incurred to ম্যাম নেটে একটু জি। প্রবলেম করতেছে, বৃষ্টি হয়েছে তো ম্যাম। হ্যাঁ, আমি কোনটা বলবো সেটা বলো আমাকে। কনভার্সন কস্টটা? জি ম্যাম, জি ম্যাম। আচ্ছা, this represents all manufacturing costs জি ম্যাম, এতটুকু লিখেছি। দেন all manufacturing এতটুকু cost লিখলাম। তারপরে হচ্ছে incurred। আচ্ছা, incurred, এই যে জি incurred স্পেলিংটা লিখে দিছি দেখো। জি incurred ম্যাম, জি ম্যাম, লিখছো? জি ম্যাম লিখেছি ম্যাম। to convert direct materials জি ম্যাম। into finished goods. জি ম্যাম। আচ্ছা, লেখা জি ম্যাম, শেষ? থ্যাংক ইউ। জি ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, শোনো, এখন যেটা বলছি সেটা হচ্ছে যে এখন দেখো ম্যানুফ্যাকচারিং, আচ্ছা, আর কনভার্সন কস্টের যে ফর্মুলাটা একটু লিখে নাও। ডিরেক্ট লেবার প্লাস ম্যানুফ্যাকচারিং কস্ট। ডিরেক্ট লেবার প্লাস ম্যানুফ্যাকচারিং কস্ট। ডিরেক্ট লেবার প্লাস ম্যানুফ্যাকচারিং কস্ট। জি ম্যাম, লিখেছি ম্যাম। লিখেছি? আচ্ছা, ঠিক আছে। এবার দেখো, এত রকমের কস্ট করাচ্ছি, কনফিউশন হইতেই পারে। সেজন্য যেটা করবা সেটা হচ্ছে যে মানে হেড গুলা দেখে দেখে পড়বা, ঠিক আছে? যেমন ধরো ম্যানুফ্যাকচারিং কস্টিং সিস্টেম। তো ম্যানুফ্যাকচারিং কস্টিং সিস্টেম বলতে আমাদের কি মাথায় আসতে পারে? আমাদের মাথায় আসতে পারে বা মাথায় এটা নিয়ে আসবা যে সব রকমের ম্যানুফ্যাকচারিং কস্ট গুলো আসবে এখানে। আমার নন ম্যানুফ্যাকচারিং যে কস্ট আছে সেগুলো কোনোটাই আসবে না, ঠিক আছে? নন ম্যানুফ্যাকচারিং কস্ট কোনগুলো? নন ম্যানুফ্যাকচারিং কস্ট হচ্ছে আমাদের সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স গুলো। ওকে, সো ম্যানুফ্যাকচারিং কস্টিং সিস্টেমকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। সো ম্যানেজার চিন্তা করলো যে সে পুরোপুরি ভাবে ম্যানুফ্যাকচারিং কস্টিং সিস্টেমের মাধ্যমে বা ম্যানুফ্যাকচারিং কস্টটাকে সে হচ্ছে কন্ট্রোল করবে, কস্ট কাটতে করে ম্যানুফ্যাকচারিং কস্টের মাধ্যমে, ঠিক আছে? তো সেই জন্য সে ফোকাস করতেছে এখানে। তো একটাকে আমরা বলতেছি হচ্ছে প্রাইম কস্ট, একটাকে বলতেছি আমরা কনভার্সন কস্ট। তো হোয়াট ইজ প্রাইম কস্ট? প্রাইম ওয়ার্ডটার মানে কি? মুখ্য, মানে যে জিনিসগুলো না হলেই তোমার প্রোডাক্টটা হবে না, ঠিক আছে? জি ম্যাম। সেটাকে আমি বলতেছি হচ্ছে প্রাইম কস্ট। তো প্রাইম কস্টের মধ্যে কি কি আসতেছে? আমার ডিরেক্ট ম্যাটেরিয়াল আসতেছে, ডিরেক্ট লেবার আসতেছে। আচ্ছা, র ম্যাটেরিয়াল ছাড়া তুমি কি প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করতে পারবা? শার্ট বানাবা, শার্টের জন্য ধরো কাপড় কিনলা না, বা শার্টের জন্য কাপড় কিনছো কিন্তু সুতা কিনো নাই, তাহলে কি শার্ট বানানো যাবে? আচ্ছা, না ম্যাম। শার্টের জন্য সুতাও কিনছো, কাপড়ও কিনছো কিন্তু বাটন কিনো নাই, বাটনলেস শার্ট মানুষের কাছে সেল করবা? কোন এক্সিকিউটিভ কি তোমার কাছে বাটনলেস শার্ট কিনবে? মানুষ কি বাটনলেস শার্ট পরে অফিসে যাবে? না ম্যাম। বুঝতে পারছো? আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের প্রাইম কস্ট এর মুখ্য খরচ, ঠিক আছে? নেক্সট কামস টু কি এবং প্রাইম কস্টের মধ্যে আমরা কি কি এলিমেন্ট ধরেছি? ডিরেক্ট ম্যাটেরিয়াল আর ডিরেক্ট লেবার। আচ্ছা, নেক্সট কামস টু কনভার্সন কস্ট। তো
তো কনভার্সন কস্ট কি? কনভার্সন কস্ট হচ্ছে ডিরেক্ট লেবার প্লাস ম্যানুফ্যাকচারিং ওভারহেড যে খরচটা সেটা। আচ্ছা, কনফিউশন আসতে পারে যে মিস একবার তো প্রাইম কস্টের মধ্যে আপনি ইয়েটা নিয়ে আসছেন, ডিরেক্ট লেবারটা নিয়ে আসছেন, আবার কনভার্সন কস্টের মধ্যে ডিরেক্ট লেবারটা আসছে না, দেখতে পাচ্ছি আমরা। জি ম্যাম, জি। আচ্ছা, দুইবার আসার কারণটা হচ্ছে কনভার্সন মানে কি রূপান্তর করা, বা তুমি যে র ম্যাটেরিয়াল যেটা থাকছে, যে বা যে কাপড় থাকতেছে, সুতা থাকতেছে, সেটাকে তুমি কি করতেছো, একটা শার্টে বানায় কনভার্ট করে ফেলতেছো, ঠিক আছে? তো এই যে শার্টে কনভার্ট করতে যে খরচটা হচ্ছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে কনভার্সন কস্ট। এখন এই যে তোমার কনভার্সন কস্টের মধ্যে তুমি র ম্যাটেরিয়াল কিনলা, তোমার শার্টে কি একাই সেলাই হয়ে যাবে? না ম্যাম। না ম্যাম, দর্জি দরকার আছে শার্ট ম্যাম। সেলাই করার জন্য কিন্তু আমাদের লেবারকে দরকার আছে, ঠিক আছে? সেই জন্য হচ্ছে আমাদের এই কনভার্সন কস্টের মধ্যে ডিরেক্ট লেবার আসতেছে, আর হচ্ছে আমাদের ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং ওভারহেড আসছে। এখন ম্যানেজার ডিসিশন নিতে পারে যে হচ্ছে আমি খালি প্রাইম কস্টটাকে আমি কমাবো। সে যখন ম্যানেজার যখন এটা ডিসাইড করবে যে সে প্রাইম কস্টটা কমাবে, তখন সে কি করবে, তখন সে সুন্দর মতো ডিরেক্ট ম্যাটেরিয়াল আর ডিরেক্ট লেবারের যে খরচটা আছে সেখান থেকে যেখান থেকে সে কমাতে পারে সেই খরচটাকে সে কমাবে। কিন্তু খরচ কমানো মানে কিন্তু এটা না যে সে প্রোডাক্টের কোয়ালিটির সাথে সে একটা কি করবে, প্রোডাক্টের কোয়ালিটির সাথে সে কম্প্রোমাইজ করবে। সে কখনোই প্রোডাক্ট কোয়ালিটির সাথে ম্যানেজার উইল নেভার এভার কম্প্রোমাইজ, ঠিক আছে? আরেকটা দেখো, আর যদি ম্যানেজার এটা ডিসিশন নেয় যে হচ্ছে আমি প্রাইম কস্ট না, আমি খালি কনভার্সন কস্টের উপরে বেস করে আমি ডিসিশন নিব, তখন সে কনভার্সন কস্টের উপর বেস করে ডিসিশন নিতেই পারে, ঠিক আছে? সচরাচর যেটা দেখা যায় যে ম্যানেজার যখন ডিসিশন নিতে চায় ম্যানুফ্যাকচারিং কস্ট সিস্টেমের উপরে, তখন সে যে কোনো একটা কস্ট সে ধরে, ইদার সে প্রাইম কস্টকে চুজ করে, না হলে সে কনভার্সন কস্টকে চুজ করে। এটা আসলে অর্গানাইজেশন টু অর্গানাইজেশন ভ্যারি করবে, ম্যানেজার টু ম্যানেজার ভ্যারি করে। আবার কোনো ম্যানেজার চাইলে দুইটা কস্টকে সে একসাথে ধরতে পারে, ঠিক আছে? বোঝাতে পেরেছি? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আন্দাজে জি জি বলতেছো নাকি আসলেই বুঝতেছো? না ম্যাম, বুঝতেছি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। জি ম্যাম, আন্দাজে বুঝতেছি। দিদি বলো না, দরকার পড়লে আবার বলবো। আচ্ছা, এরপরে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের কস্ট নাম্বার 3, কস্ট বিহেভিয়ার। এটা খুব ঠান্ডা মাথায় বুঝবা, কারণ এই কস্ট বিহেভিয়ারের উপরে বেস করে কিন্তু আমাদের একটা বিশাল চ্যাপ্টার, বিশাল না মানে কস্ট বিহেভিয়ারের বেস করে আমাদের একটা পুরো চ্যাপ্টারই থাকবে, ঠিক আছে? তো এখান থেকে যা যা কিছু আমি বুঝাই যাচ্ছি, ওখানে গিয়ে কিন্তু আমি এগুলো কিছু বুঝাবো না, ওখানে গিয়ে আমি ডিরেক্টলি ম্যাথসে ঢুকে যাবো। কস্ট বিহেভিয়ার আমাদের এই কয়েকদিনই এই মানে হচ্ছে মেবি আমাদের নেক্সট ক্লাসে আমরা ম্যাথ করবো ইনশাল্লাহ। আর তারপরের একটা ক্লাস লাগবে আমাদের হচ্ছে থিওরি পড়তে, এরপরে আমাদের সব ম্যাথই চলে যাবে। আমার এরপরে আমাদের কোনো থিওরি থাকবে না, সব ডিসিশন মেকিং এর ম্যাথ চলে আসবে আমাদের এরপরে। আচ্ছা, সো কস্ট বিহেভিয়ার অনুযায়ী কস্টকে আমরা কত ভাগে ভাগ করতে পারি। তো একটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল কস্ট। ভ্যারিয়েবল কস্ট একটু ফাঁকা রেখে লিখো, কারণ আমি এগুলো পরে মুছে দিয়ে দেবো। ফিক্সড কস্ট, আর একটা হচ্ছে আমাদের মিক্সড কস্ট। তো আগে শোনো, কস্ট বিহেভিয়ার মানে কি? বিহেভিয়ার মানে কি, ওয়ার্ডটার মানে কি সেটা বলো। ম্যাম, ব্যবহার, রাইট? ব্যবহার ম্যাম। এক্স্যাক্টলি। আচ্ছা, সো কস্টের ব্যবহারের উপরে বেস করে কস্ট কিভাবে আপ ডাউন করে বা কস্ট কিভাবে কাটল করতে পারে, ঠিক আছে? এখন কস্টের বিহেভিয়ার মানে তো এটা না যে সে খুব আমার সাথে রুড বিহেভ করতেছে, এই টাইপের কিছু না, ঠিক আছে? যেমন স্টুডেন্ট একটা কমন নিয়ে থাকে, অমুক মিস খুব ক্যাটক্যাট করে বা অমুক স্যার খুব ক্যাটক্যাট করে, তো এখানে সেটা আসবে না, ঠিক আছে? সো কস্ট বিহেভিয়ার বলতে এখানে বোঝানো হয়েছে যে তোমার প্রোডাকশন লেভেলটা বাড়া এবং কমার মাধ্যমে তোমার কস্টের যে চেঞ্জটা আছে সেটা, ওকে? এটাকে আমরা বলতেছি হচ্ছে কস্ট বিহেভিয়ার। এই কস্ট বিহেভিয়ারের এটাকে আমরা অনেক সময় এই বিহেভিয়ারকে বেস করে, বা আমরা যখন হচ্ছে এটা প্রপোর্শন বা পার্সেন্টেজটা চিন্তা করি, সেটাকে আমরা বলতে পারি হচ্ছে কস্ট স্ট্রাকচার। বা একটা অর্গানাইজেশনে এই পোর্শনের ধরো ভ্যারিয়েবল কস্ট হচ্ছে 30%, 40% হচ্ছে ফিক্সড কস্ট বা ফিক্সড এক্সপেন্স। তো সেটাকে এই 30%, 40% করে এই যে একটা প্রপোর্শনে চলে যাচ্ছে না, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে কস্ট স্ট্রাকচার, ঠিক আছে? তো কস্ট বিহেভিয়ারের ডেফিনেশনটা আমরা একটু লিখবো। এই যে এটা কস্ট বিহেভিয়ারের ডেফিনেশনটা। কস্ট বিহেভিয়ার
this refers to how a cost reacts to changes in the level of activity. ম্যাম লাস্টে কি বললেন Level of activity, labor না, level of level of activities. activities. মানে লেভেল অফ অ্যাক্টিভিটিস বলতে এখানে বোঝানো হয়েছে ধরো তুমি প্রোডাকশন যদি বেশি করো তোমার খরচ কম হবে, প্রোডাকশন কম করলে খরচ কম হবে, কিন্তু সব খরচ আবার একই রকম না, ঠিক আছে? কিছু কিছু খরচ আছে যা যদি তুমি প্রোডাকশন যেটুকুই করো না কেন সেই খরচটার কোনো চেঞ্জ নাই, সেম লেভেলেই হতে থাকবে। ধরো তুমি কোনো প্রোডাকশনই করলে না তারপরও তোমার খরচ হবে, ঠিক আছে? এটাকে আমরা বলবো হচ্ছে কস্ট বিহেভিয়ার। এই পর্যন্ত আমরা ক্লিয়ার? জি ম্যাম ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, এরপরে আসো হচ্ছে আমি এগুলো একটু মুছে দিতে থাকি। এরপরে আমরা এখানে আসি হচ্ছে ভ্যারিয়েবল কস্ট। ভ্যারিয়েবল কস্ট, ভ্যারিয়েবল ওয়ার্ডটার মানে কি? যেটা চেঞ্জ হচ্ছে, কনস্ট্যান্ট না, তাই না? জি ম্যাম, পরিবর্তন। আচ্ছা, যেটা কিনা চেঞ্জ হচ্ছে বা চেঞ্জেবল। ওকে, আচ্ছা ভ্যারিয়েবল কস্টের ক্ষেত্রে ওর ভ্যারিয়েবল কস্টের ক্যারেক্টারিস্টিক্স আছে। ক্যারেক্টারিস্টিক্সটা কি? ভ্যারিয়েবল কস্টে পার ইউনিট কস্ট ইজ ফিক্সড, ঠিক আছে? আর টোটাল কস্ট ভ্যারিজ। ওকে, জি ম্যাম। আচ্ছা ধরো একটা শার্ট তুমি সেল করা হচ্ছে 500 টাকায়, ঠিক আছে? এই 500 টাকার মধ্যে এটা কিন্তু তুমি সেল করতেছো, এই 500 টাকার মধ্যে ধরো 300 টাকা লাগে হচ্ছে তোমার প্রোডাকশন কস্ট। ওকে, জি ম্যাম। এই 300 টাকার মধ্যে তোমার কিছুটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্ট, কিছুটা নন ম্যানুফ্যাকচারিং কস্ট। জি ম্যাম। আচ্ছা এই 300 টাকার মধ্যে ধরো আমার ভ্যারিয়েবল কস্ট হচ্ছে 50 টাকা, মানে 50 টাকার কাপড় বলো, সুতা বলো, তারপরে হচ্ছে তুমি ধরো শার্টে বাটন থাকে 7টা, কোনো শার্টে তো তুমি নিশ্চয়ই 10টা বাটন দিবা না। তারপরে ধরো শার্টে আমার কাপড় লাগে হচ্ছে 1 গজ, তুমি কোনো শার্টে কি তুমি হচ্ছে মানে সেম সাইজের কথা আমি বলতেছি, ধরো আমি সেম সাইজের আমি নর্মাল মিডিয়াম সাইজের শার্ট বা আমি এক্সেল সাইজের শার্ট আমি প্রোডাকশন করতেছি। এখন এক্সেল সাইজের যে শার্টগুলো আছে সেই শার্টে ধরো আমি 1 গজ করে কাপড় লাগে আমার, ঠিক আছে? এখন আমি এক্সেল সাইজের শার্টে একটাতে 1 গজ কাপড় দিলাম, আরেকটাতে কি আমি 1.5 গজ কাপড় দিব? এইভাবে কি হবে? না ম্যাম। প্রত্যেকটা শার্টে আমি সিমিলার অ্যামাউন্ট অফ কাপড় দিব এবং হচ্ছে 7টা বাটন লাগে, প্রত্যেকটা শার্টে আমি 7টা বাটনই কিন্তু দিব, তাই না? জি ম্যাম। জি ম্যাম। আমি নিশ্চয় 10টা বাটন দিব না। আচ্ছা, তো সেই ক্ষেত্রে দেখতে গেলে কি আমাদের খরচটা, আমাদের কাপড়টা যেরকম ফিক্সড আমাদের বাটনটাও সেরকম ফিক্সড। জি ম্যাম। সেক্ষেত্রে খরচটা কি আমাদের চেঞ্জ হচ্ছে? প্রত্যেকটা শার্টের পিছনে যে খরচটা আছে সেটা কিন্তু আমাদের চেঞ্জ হচ্ছে না, না ম্যাম। সেম ম্যাম, সেম থাকতেছে। আচ্ছা ঠিক আছে, তো আমরা ধরে নিচ্ছি যে কাপড় তারপরে তোমার এই বাটনটাতে মিলায় খরচ পড়ে হচ্ছে 50 টাকা। ওকে, এখন এই 50 টাকার মধ্যে ধরো তুমি এখান থেকে তুমি 10টা শার্ট ম্যানুফ্যাকচার করবা, তো তোমার টোটাল খরচ কত হবে? 50 মাল্টিপ্লাইড বাই 10, 500 টাকা। 500 টাকা। এটার সাথে এটা কিন্তু কনফিউজ করে ফেলো না, দিস 500 দ্যাট 500 ইজ ডিফারেন্ট, ঠিক আছে? এটাকে আমরা বাদ দিই, এটা দেখা লাগবে না। আচ্ছা, তুমি এখন ধরো হচ্ছে 25টা শার্ট বানাতে চাচ্ছ, 25টা শার্ট বানালে প্রত্যেকটা শার্টই কিন্তু তুমি ডাবল এক্সেল সাইজেরই বানাবা, প্রত্যেকটা শার্টেই তোমার হচ্ছে 7টা করে বাটন লাগবে, প্রত্যেকটা শার্টেই তোমার 1 গজ করে কাপড় যাবে, কাপড় তো আর বাড়তেছে না শার্টের জন্য, তো তোমার কি ইউনিট প্রাইসিং বা পার ইউনিট কস্ট যেটা সেটা কি থাকবে? সেমই থাকবে, 50 টাকাই থাকবে। জি ম্যাম। সেম থাকবে। আচ্ছা ফিক্স থাকবে। এবার
আচ্ছা সেম থাকবে। আচ্ছা এবার আমাকে বলো 50 মাল্টিপ্লাইড বাই 25 কত হয়? ম্যাম 1250। তো টোটাল যে খরচটা সেটা কি বাড়লো নাকি কমলো একটু বলো তো আমাকে। আগে আমি যখন ম্যাম 10টা শার্ট টোটালটা বেড়েছে ম্যাম। আগে যখন আমি 10টা শার্ট ম্যানুফ্যাকচার করতাম তখন আমার খরচ ছিল কত? 500 টাকা। আমি যখন এখন হচ্ছে 25টা শার্ট জি প্রোডাকশন ম্যাম। করতেছি তখন আমার খরচটা কি বেড়ে জি ম্যাম 1250 টাকা হয়ে গেল। তার মানে কি টোটাল কস্টটা আমার কি হচ্ছে? বেড়ে গেল। বেড়েছে। জি ম্যাম। আচ্ছা তো টোটাল কস্টটা কি হচ্ছে? বেড়ে আমার যাচ্ছে। ভ্যারি করতেছে না টোটাল কস্টটা? এই যে এটা আসলে আমি লিখলাম যে ইয়েস টোটাল ম্যাম। কস্ট ভ্যারিজ। জি ম্যাম। টোটাল কস্ট কি আমার ভ্যারি করতেছে? আমার যখন প্রোডাকশন বাড়তেছে আমার কস্ট কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। আমার যখন জি ম্যাম। প্রোডাকশন কমে আসতেছে আমার কস্টিংটা কি হচ্ছে? কমে আসতেছে না? জি ম্যাম, কমে আসতেছে। কমে আসতেছে। আচ্ছা পার ইউনিট ফিক্সটা কি? এই যে প্রত্যেকটা শার্ট করতে কিন্তু আমার 50 টাকা করে খরচ হচ্ছে। মানে আমার যে র ম্যাটেরিয়াল আমি যেটা কিনতেছি শার্টের সুতা আর কাপড় আর বাটন মিলাই কিন্তু আমার 50 টাকায় খরচ হচ্ছে। এমন হচ্ছে না যে ওই এক্সেল সাইজের শার্টে আমার 50 টাকা খরচ হয়েছে, ডাবল এক্সেল সাইজের সাথে সরি আবার আর এই এক্সেল সাইজের শার্টে হচ্ছে আমার 60 টাকা খরচ হচ্ছে, এরকম কিন্তু হচ্ছে না। প্রত্যেকটা এক্সেল সাইজের শার্টে কি হচ্ছে? আমার 50 টাকা করেই কিন্তু খরচ হচ্ছে। তার মানে কি আমি এখানে বলতে পারি না যে আমার পার ইউনিটটা ফিক্সড হয়ে আছে? জি ম্যাম, জি ফিক্সড। ঠিক আছে। তো এটা হচ্ছে আমার ভ্যারিয়েবল কস্ট, যে কস্টটা আমার এখানে ভ্যারি করে। আচ্ছা ভ্যারিয়েবল কস্ট আমি চিনবো কিভাবে? অর্গানাইজেশনে আমাকে তো চিনতে হবে। তো চেনার ওয়েটা হচ্ছে যে ওয়েটা আছে এগুলা তো এই দুটো তো ক্যারেক্টারিস্টিক্স আছে। আরেকটা চেনার ওয়েকে আমি বলতে পারি হচ্ছে অ্যাক্টিভিটি বেস। ঠিক আছে। তো অ্যাক্টিভিটি বেসের ডেফিনেশনটা লিখো তারপর আমি বুঝাচ্ছি অ্যাক্টিভিটি বেসটা কি। activity base. This is a measure. ম্যাম This এটা is কি a ম্যাম ভেরিয়েবল কস্টের ভিতরেই? variable cost এর ভিতরে activity base. This is a measure that tells the reason of that tells the reason of incurrence of variable base. Incurrence of variable base. জি ম্যাম। ঠিক আছে। আচ্ছা activity base is also known as cost driver. Activity base is also known as cost driver. Activity base is also known as cost driver. লিখেছি? ম্যাম ড্রাইভার। ড্রাইভার, আচ্ছা, জি ম্যাম। কস্ট ড্রাইভার। ড্রাইভার ম্যাম একটু প্রথম লাইনটা একটু আবার বলেন ম্যাম, অ্যাক্টিভিটি বিলে। অ্যাক্টিভিটি বিল না বাবা, অ্যাক্টিভিটি বেস, বিএএসি। আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি অ্যাক্টিভিটি বেস। লিখতে পারছো অ্যাক্টিভিটি বেসটা? জি ম্যাম, ওটা তো লিখেছি ম্যাম। আচ্ছা না কে জানি একটা বিল বললো আমাকে, তাকে বলছি আমি। আচ্ছা সামিউল ভাই মেবি। আচ্ছা ঠিক আছে। দিস ইজ আ মেজার জি অফ, ম্যাম বেস ম্যাম বুঝতে পেরেছি। আচ্ছা দিস ইজ আ মেজার অফ, this is a measure of the reasons that tells us the causes of
ভ্যারিয়েবল কস্ট, কজেস অফ ভ্যারিয়েবল কস্ট। আচ্ছা, তোমাদেরকে আমি যে ডেফিনেশন গুলো লিখাচ্ছি, হ্যাঁ, এই ডেফিনেশন গুলো বেসিক্যালি তোমাদেরকে মুখস্থ করতে হবে না, আমি লিখাই দিচ্ছি। তার কারণ হচ্ছে তোমরা যাতে চিনতে পারো, তোমাদের ওই যে আরেকটা যে ক্লাস টেস্ট হবে, ক্লাস টেস্ট এগুলো থাকবেই। তারপর তোমাদের এক্সামে যে হচ্ছে থিওরির যে পার্টটা থাকবে সেখানেও কিন্তু এরকম থাকবে, ঠিক আছে? সেই জন্য তোমরা নিজেদের ভাষাতে লিখলেও চলবে, সমস্যা নাই। এটা হুবহু যে আমি যেখানে যেটা লিখাচ্ছি সেটাই যে লিখতে হবে এমন কোনো কথা নাই, ঠিক আছে? এটার জন্য জি ম্যাম। আচ্ছা, তো অ্যাক্টিভিটি বেসটা আমরা যেটা হচ্ছে যে তোমার আসলে ভ্যারিয়েবল কস্ট কি কি কারণে হতে পারে সেটা তোমাকে দেখাচ্ছে। বুঝবা কিভাবে? পার্টিকুলার কোনো একটা খরচ যদি প্রোডাকশনের সাথে রিলেটেড হয়, যেমন প্রোডাকশন বাড়লে খরচটা বেড়ে যাচ্ছে, প্রোডাকশন কমলে খরচটা কমে যাচ্ছে, কিরকম হতে পারে? যেমন ধরো হতে পারে হচ্ছে ডিরেক্ট লেবার আওয়ার। অ্যাক্টিভিটি বেসের এক্সাম্পল কি কি দেখে তুমি চিনবা অ্যাক্টিভিটি বেস? ডিরেক্ট লেবার আওয়ার। ডিরেক্ট লেবার আওয়ারটা হচ্ছে আমি যখন হচ্ছে আমি তো জানি আমার লেবারদেরকে আমি আওয়ারলি বেসিস আমি পে করি। যেমন আমার লেবার যদি 6 ঘন্টা কাজ করে তারা হচ্ছে 6 ঘন্টা স্যালারি ওয়েজ পায়। যদি তারা হচ্ছে 8 ঘন্টা কাজ করে বা 12 ঘন্টা কাজ করে 12 ঘন্টার ওয়েজেস পায়, ঠিক আছে? এখন হচ্ছে অনেক সময় সিজন থাকে না, যেমন ধর এখন শীতের সিজন, এখন নিশ্চয়ই আমার সামার ক্লোথ চলবে না, এখন কি চলবে? এখন আমার কম্বল দরকার পড়বে জি অনেক ম্যাম। বেশি, তাই না? এখন সারা বছর কি আমার কম্বল লাগে বা ব্ল্যাঙ্কেট কি সারা বছর লাগে? সারা বছর তো আমার না ম্যাম। ব্ল্যাঙ্কেট লাগে না। আচ্ছা, এখন যেহেতু আমার ব্ল্যাঙ্কেট লাগবে, এখন আমার ব্ল্যাঙ্কেটের ডিমান্ডটা অনেক বেড়ে যাবে, সেহেতু আমাকে কি এখন বাজারে বেশি বেশি ব্ল্যাঙ্কেট সাপ্লাই করতে হবে। এখন আমার নর্মাল যে ইয়েরা ছিল, যে লেবার ধরো আমার আন্ডারে 5 জন চাকরি করতো, 5 জনকে আমি বললাম যে তোমরা তো আগে 4 ঘন্টা করে চাকরি করতে, এখন তোমরা যদি 6 ঘন্টা করে করো তাহলে তোমাদেরকে আমি এডিশনাল কিছু টাকা দিব, ঠিক আছে? পার আওয়ারে আমি বললাম পার আওয়ারে তোমাদেরকে আমি 100 টাকা করে দিব, ওকে? এখন লেবার যদি হচ্ছে 12 ঘন্টা, আগে ছিল 4 ঘন্টা কাজ করতো, এখন লেবার 4 ঘন্টা কাজ করে সে পেতে হচ্ছে 80 টাকা, ঠিক আছে? এখন সে কাজ করতেছে হচ্ছে 12 ঘন্টা, তো এডিশনাল কত? সে 8 ঘন্টা কাজ করতেছে না আরো বেশি এক্সট্রা? জি ম্যাম, এক্সট্রা। এই 8 ঘন্টার জন্য দেখো আমার খরচ 800 টাকা বেড়ে যাচ্ছে না? জি ম্যাম, বেড়ে যাচ্ছে। এই যে 800 টাকা বেড়ে যাচ্ছে, এটাকে আমি বলতে পারি যে ডিরেক্ট লেবার আওয়ার। লেপ বা কম্বল যারা বানায় তাদের হচ্ছে যে ওয়েজটা বেড়ে যাচ্ছে, এটা একটা হতে পারে। আমার এটাকে আমি অ্যাক্টিভিটি বেস বলতে পারি। অ্যাক্টিভিটি বাড়লো কষ্ট বাড়তেছে, অ্যাক্টিভিটি কমতেছে কষ্ট কমতেছে, ঠিক আছে? এটা হতে পারে। তারপরে ইউনিটস প্রডিউস তো তোমাদেরকে আমি দেখালাম। ইউনিটস প্রডিউস হচ্ছে ওই যে আগে ছিল হচ্ছে আমার 10টা শার্ট ম্যানুফ্যাকচার করে আমার খরচ হতো 500 টাকা, এখন 25টা শার্ট ম্যানুফ্যাকচার করে আমার হলো কত? 1250। 150 টাকা জি ম্যাম। বেড়ে গেল খরচটা, জি ম্যাম। সেটা হতে পারে। আচ্ছা, তারপরে ধরো হতে পারে এটার সাথে আমি রিলেট করতে পারি হচ্ছে ইউনিট সোল্ড। ইউনিট সোল্ডটা আমি কিভাবে বলতে পারি? ইউনিট সোল্ডটা হচ্ছে ওই যে আগে আমি যখন 10টা শার্ট ম্যানুফ্যাকচার করতাম তখন আমার এক রকমের খরচ আমি দেখতে পাচ্ছি, এখন মানে 10টা শার্ট ম্যানুফ্যাকচার করে এগুলো সেল করে দিতাম, 10টা শার্ট সেল হলে খরচ এত হতো, 25টা শার্ট সেল হলে খরচটা আরো বেড়ে গেছে। এটা দেখে আমি বুঝতে পারবো যে কিভাবে আমার খরচটা বাড়তেছে, ঠিক আছে? আরেকটা আছে হচ্ছে আমাদের মেশিন আওয়ার। মেশিন আওয়ার, তো ধরো আমার মেশিন যেটা আছে, আমি লেপ গুলো বানাই মেশিনে বানাই। এখন এই জানুয়ারি টু জুনে মানে প্রথম দিকে যখন হচ্ছে সামারে যখন আসে, জুন জুলাই মাসে বা এপ্রিল মাসে প্রচন্ড গরম থাকে, তখন কি আমার মেশিনটা কি বেশি চলে নাকি কম চলে? লেপের মেশিনটা গরমকালে কি তুমি লেপ প্রোডাকশন করবা? না ম্যাম। আচ্ছা, গরমকালে যদি তুমি কম্বল প্রোডাকশন না করো, ব্ল্যাঙ্কেট প্রোডাকশন না করো, তাহলে তুমি কি মেশিন চালানোর তোমার দরকার আছে? তুমি মেশিন চালাবা না। না ম্যাম, বেশিক্ষণ চালাতে হবে না, কম। এক্স্যাক্টলি, বেশিক্ষণ চালাতে হবে না। আচ্ছা, আর যেমন নভেম্বর ডিসেম্বর বা এই সময়টা একটু একটু ঠান্ডা পড়তেছে, তোমাদের যারা ঢাকার বাইরে আসো অনেকে নিশ্চয়ই ওখানে ঠান্ডা পড়ে গেছে এই সময়টাতে। তো ধরো তোমার অগস্ট মাস থেকে কি আমার মেশিনটাকে বেশি বেশি চালাতে হচ্ছে? জি ম্যাম। আচ্ছা, মেশিনটাকে আমি যখন রান করি তখন ওইটার মধ্যে কি আমাকে অয়েল দিতে হয়, তেল দিতে হয়, বিভিন্ন জি ম্যাম। আরো যে কেমিক্যাল টেমিক্যাল এগুলা দিতে হয়। এখন আমি খেয়াল করে দেখলাম যে আমার জুন মাসে আমার আসলে তেল কেনার টাকাটা কম লাগতো, যখন আমি অগস্ট মাসে আসলাম তখন আমার তেল কেনার টাকাটা বেশি লাগতেছে। তার পিছনে চিন্তা করতে কারণটা কি? তেল কি আসলেই মেশিন চালানো হচ্ছে সেই জন্য, নাকি হচ্ছে এর মধ্যে কোনো রকমের মানে কেউ চুরি টুরি করতেছে বা কিছু একটা করতেছে, টাকা পয়সা আমার কোনোভাবে নষ্ট হয়ে যাচ্ছে?
তো আমি দেখলাম যে হচ্ছে ওই সময় জুন মাসে আমার মেশিনটা কম চলতো, আমি অগস্ট মাস শেষে মেশিনটা আমার বেশি রান করতেছে। দিস ইজ দ্য রিজন আই নিড টু পারচেস মোর অয়েল। ঠিক আছে, তো আমরা মেশিন আওয়ার দেখেও কিন্তু আমরা বুঝতে পারি যে হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি বেস বা একটা কস্ট ড্রাইভার হিসেবে আমাদের এটা কাজ করতে পারে। ঠিক আছে, আমরা কি ভ্যারিয়েবল কস্ট পুরোটা আমরা বুঝছি? জি ম্যাম, ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, ভেরিয়েবল কস্টের একটা এক্সাম্পল যেটা হচ্ছে খুব মানে ইজিলি শর্টে ছাড়ো, তোমাদের আরেকটা এক্সাম্পল আমি তোমাদের দিই, যেটা মনে থাকবে। বিয়ে বাড়িতে খাবারগুলা কিভাবে ইয়ে হয় জানো? সেটা খাবারগুলা কিভাবে অ্যারেঞ্জ করে জানো ঢাকার বিয়েগুলোতে? ম্যাম, আইডিয়া আছে? লোক কয়জন আসবে সে অনুযায়ী। এক্স্যাক্টলি, কিন্তু লোক কয়জন আসবে তার থেকে বড় ব্যাপার খাবারের প্যাকেজ থাকে। এটা জানো যে জি একটা ম্যাম। খাবারের মধ্যে তুমি কাচ্চি বিরিয়ানি নিতে পারো, তারপরে হচ্ছে তোমার বোরহানি নিলে এক রকমের খরচ, তারপরে হচ্ছে 300 টাকা পার প্লেট হতে পারে, বা তুমি ধরো নান রুটি নিলা, গ্রিল নিলা, ভেজিটেবল নিলা, তারপরে সাথে কাচ্চি নিলা, রোস্ট নিলা, রেজালার জর্দা টর্দা দিয়ে আরো নিতে পারো। ঠিক আছে, তো প্রত্যেকটা খাবারের এরকম প্যাকেজ দেওয়া থাকে তোমার। জি ওকে, ম্যাম। তো এক একটা থাকে ধরো যদি খুব বেশি বড় ইয়ে হয় তাহলে মেবি থাকে হচ্ছে 500 টাকা, বা লোয়েস্ট মনে হয় থাকে মোস্ট প্রবাবলি 300 টাকা। এখন ধরো তোমার বিয়েতে তুমি 1000 লোক খাওয়াবা। ঠিক আছে, তো 1000 লোক যদি খাওয়াও তোমার এখানে খরচ কত হবে? 300 টাকা করে 1000 টাকা খাওয়ালে। ম্যাম 3 লাখ। আচ্ছা, সেম 300 টাকা করেই তুমি খাওয়াচ্ছ তুমি হচ্ছে 500 লোক খাওয়াচ্ছ, তো তোমার খরচ কি স্ট্রেট হাফ হয়ে যাচ্ছে না? জি ম্যাম, 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা। ঠিক আছে, সো দিস ইজ ভ্যারিয়েবল কস্ট। যত বেশি লক্ষ্য হচ্ছে খরচ বাড়তেছে, যত কম লক্ষ্য হচ্ছে খরচ কি কমে আসতেছে। ওকে জি জি ম্যাম। ওকে, নেক্সট কামস টু মাই ফিক্সড কস্ট। আচ্ছা, ফিক্সড কস্টে হচ্ছে পার ইউনিট ভ্যারিজ টোটাল ফিক্সড। লিখো তারপরে বলতেছি। লিখেছো? জি ম্যাম, লেখা শেষ। আচ্ছা, তো পার ইউনিট ভ্যারিজটা পরে বুঝে, আগে টোটাল ফিক্সডটা দেখি। একটু শোনো ভালোভাবে। ফিক্সড কস্টে যেটা বলেছে সেটা হচ্ছে যে আচ্ছা, ফিক্সড কস্টে যেটা বলা হয়েছে এখানে সেটা হচ্ছে যে সাপোজ রেন্ট। তোমার শার্টের যে বিজনেসটা তুমি করছিলাম আমরা, গার্মেন্টস যেটা ছিল, ওটা ধরো আমার নিজস্ব জায়গা না, আমাকে ওটা রেন্ট আউট করে আমি মেশিন টেশিন বসাই আমি ওখানে গার্মেন্টসটা ওখানে রাখছি। এখন এই যে করোনার সময়, এই সময় হচ্ছে ধরো ফর্মাল শার্টের যে মানুষ তো এখন অফিস টফিস একটু কম করতেছে, মানুষ এখন যে হোম অফিস বেশি করতেছে। মানে জি ম্যাম। আমি এখনকার কথা বলতেছি না, লেটস গো ব্যাক টু মার্চের দিকে। আমাদের যে সময়টাতে পুরো মানে পার্শিয়াল লকডাউন করে দিত, যে সময়টাতে খুব হোম অফিসের ব্যাপার আসছিল, এখন তো আর হোম অফিস ভাবে নাই, অর্গানাইজেশন গুলো খুলে দিছে এখন, কিন্তু তখন তো ছিল হোম অফিসে সবাই বাসায় বসে বসে অফিস করতো। তো এখন হোম অফিস একমাত্র আমরাই করি, তোমরা জি আমরাই ম্যাম। করি আর কি। তো তখনকার কথা চিন্তা করো, মার্চ এপ্রিল বা হচ্ছে মে জুন পর্যন্ত কিন্তু বন্ধ ছিল। ঠিক আছে, তো ওই সময়টাতে মানুষ হোম অফিস করতো, তাদের কি খুব বেশি ফর্মাল শার্টের দরকার হতো? চিন্তা করো তো, বাসায় বসে তো অফিস করতো, সবাই কি এরকম ফর্মাল শার্ট টার্ট পরে নর্মালি আগে আমরা যেভাবে অফিসে যাইতাম সেভাবে তো অফিসে মানুষ ওভাবে তো আর যাওয়ার দরকার ছিল না। জি ফর্মাল ম্যাম। শার্টের সেলিংটাও কিন্তু ওই সময় কি হয়েছে, বেড়ে গেছে না কমে গেছে বলো তো? ম্যাম কমে গেছে। কমে কমে গেছে ম্যাম। গেছে, এক্স্যাক্টলি কমে গেছে। কেন? কারণ মানুষ আর কিনতেছে না, তখন না কিনলে দোকানটা সেল করবে কোথেকে? ফর্মাল জি ম্যাম। শার্টের সেলিংটা কমে যাওয়ার পরেও দেখো, তুমি কি বাড়িওয়ালাকে বলতে পারছো যে ভাই এখন তো শার্টের সেলিং অনেক কমে গেছে, আমি হচ্ছে আপনাকে ভাড়া দিব না? এটা কি বলা সম্ভব হয়েছে বাড়িওয়ালাকে? না বাড়িওয়ালা কি ম্যাম। তোমাকে না বলছে ম্যাম। যে হচ্ছে ঠিক আছে ভাই এখন তো আপনার সেলিংটা নাই,
আপনি আমাকে এই কয় মাসে ভাড়া দিয়েন না, বাড়িওয়ালা কি তোমাকে বলছে? না না ম্যাম বলে ম্যাম। নাই। এটা কিন্তু বলে নাই। বাড়িওয়ালা কি করছে, বাড়িওয়ালা কিন্তু বাড়িওয়ালার মতো ঠিকই ভাড়া তোমার থেকে নিয়ে নিচ্ছে, ঠিক আছে? তো এই যে সময় দেখো তুমি কোনো কিছু প্রোডাকশন করলা না, কোনো কিছুই করলা না, তোমার লিটারালি তোমার প্রোডাকশন ওয়াজ জিরো দ্যাট টাইম, বাট স্টিল ইউ হ্যাভ টু পে দ্য রেন্ট, ঠিক আছে? আবার ধরো যে সময়টা আমরা যখন নর্মাল টাইমে ছিলাম, যে সময়টা আমাদের মানে আমরা ফ্রিলি মুভ করতে পারতাম, করোনার এই ঝামেলা টামেলা কিছু ছিল না, ঠিক আছে? তো সেই সময় ধরো তুমি কোনো মাসে যদি তুমি হচ্ছে সে 50,000 ইউনিটস অফ শার্টও যদি তুমি ম্যানুফ্যাকচার করো, বাড়িওয়ালা কি এসে তোমাকে বলছে যে আপনি তো এবার তো 50,000 শার্ট ম্যানুফ্যাকচার করছেন, তো এবার হচ্ছে আপনি আমাকে 10,000 টাকা বেশি ভাড়া দিবেন? বাড়িওয়ালা কি এই কথা বলছো তোমাকে? না 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 ম্যাম, ওইটা কি ছিল? বরাবরই ফিক্সড ফিক্সড, ম্যাম। বরাবরই ফিক্স ছিল, ঠিক আছে? তো তুমি জি ম্যাম। প্রোডাকশন করো বা না করো, তুমি হচ্ছে লস প্রফিট করো বা না করো, এটা কিন্তু বাড়িওয়ালার কিছু না, তোমাকে কিন্তু পার্টিকুলার খরচটা দিতেই হচ্ছে, ঠিক আছে? So জি ম্যাম। that is known as my fixed cost. No matter what you are producing, the cost is always fixed, ঠিক আছে? এটাকে জি সেই ম্যাম, জন্য আমাদের টোটালটা দেখো ফিক্স থেকে যাচ্ছে, টোটাল ওকে? ফিক্সড। হ্যাঁ, এবার আসে পার ইউনিট ভ্যারিস। পার ইউনিট ভ্যারিসটা কিভাবে, এটাকে আমি অন্যভাবে দেখাচ্ছি, দেখো। সো তোমার ওই যে আমি 500 টাকা শার্টের মধ্যে আমি বলেছিলাম 300 টাকার শার্ট, তার মধ্যে বলেছিলাম যে 50 টাকা ছিল আমার ভ্যারিয়েবল কস্ট, ঠিক আছে? আমার হাতে আরো আছে হচ্ছে 250 টাকা, তো 250 টাকার মধ্যে আমি বললাম যে আমার 100 টাকা ফিক্সড কস্ট, ঠিক আছে? তো 100 টাকা ফিক্সড কস্ট যেহেতু, এই 100টা মানে আমি রেন্ট টেন্ট সবকিছু একসাথে ধরে নিয়ে আসছি, এটার মধ্যে প্রত্যেকটা শার্টের উপর রেন্টটাকে এখানে ইম্পোজ করছি, করে দেখাইছি। আমি যখন 10,000 ইউনিট শার্ট ম্যানুফ্যাকচার করি, আচ্ছা 10,000 আমি এখানে না হবে, এখানে আমি যখন 10,000 শার্ট ম্যানুফ্যাকচার করি, তখন আমার খরচ থাকে কত? 100 ডিভাইডেড বাই 10,000 কত টাকা হলো তো একটু আমাকে? ম্যাম 10 লাখ। 100 ডিভাইডেড ও বাই আচ্ছা, ও আমি 10,000, আমি মাল্টিপ্লাই করছি, সরি ম্যাম। সেটাই তো বলছি। আমি তো হার্ট অ্যাটাক করে ফেলতেছিলাম, বলো। ম্যাম 0.01। 0.1, ঠিক আছে? ম্যাম 0.01 আসে। ম্যাম আমি 0.01, এটা বলছি ম্যাম 0.01। ও আচ্ছা জি ম্যাম, 0.01, সরি আমি একই কথা বুঝতে ম্যাম, পাইনি, 0.0। ঠিক আছে? আচ্ছা, জি ম্যাম। এবার ধরো আমাদের শার্ট আমরা এখন ধরো ম্যানুফ্যাকচার করতেছি 30,000 শার্ট, তাহলে কত টাকা আসবে বলো তো? খরচ তো একই থাকবে, আমার খরচ তো চেঞ্জ হচ্ছে না, কত হচ্ছে? ম্যাম 0.003। 0.003, জি ঠিক ম্যাম। আছে? তো দেখো আমাদের জি ম্যাম। প্রোডাকশন যখন 10,000 ছিল তখন আমাদের একরকম ছিল, 0.01 ছিল। যখন আমাদের 30,000 শার্ট আমরা ম্যানুফ্যাকচার করতেছি, তখন আমাদের খরচ কি হচ্ছে? আরো কমে যাচ্ছে। ম্যাম। তো আমাদের পার ইউনিটটা ভ্যারি করতেছে বারবার, আমরা যখন প্রোডাকশন বাড়াই দিচ্ছি তখন আমাদের কস্টিংটা কি ফিক্সড কস্টের ক্ষেত্রে কমে যাচ্ছে। জি আদার হ্যান্ড ম্যাম। ভ্যারিয়েবল কস্টে কি হচ্ছিল, প্রোডাকশন যখন বাড়াচ্ছিলাম খরচটা কি বেড়ে যাচ্ছিল না? খেয়াল করেছো জি ম্যাম। এটা? এটা যাচ্ছে। আচ্ছা, এবার জি ম্যাম। বিয়ে বাড়ির এক্সাম্পলটা দিয়েই শেষ করি। বিয়ে বাড়ির এক্সাম্পল অনুযায়ী ফিক্সড কস্টে কিভাবে আসে? আচ্ছা, তুমি যখন বিয়ের লোকজন খাও বা বিয়ের যে প্রোগ্রাম যেটা করা হয়, তখন সেটা নিশ্চয়ই তুমি বাসাতে করো না, বা এখন অনেকেই বাসাতে করে। আচ্ছা, ধরি বাসাতে না করে আমরা হচ্ছে হয়তো বা কোনো একটা কমিউনিটি সেন্টারে করতেছি। এখন কমিউনিটি সেন্টারে কি আমাদেরকে হচ্ছে ওই মানে শিফট ওয়াইজ ভাড়াটা দিতে হয়। সে আমি কিন্তু গলফ গার্ডেনও করতে পারি, আবার আমি হচ্ছে আমাদের মহল্লা যে কমিউনিটি সেন্টার আছে সেটাতেও আমি করতে পারি, ঠিক আছে? আর গলফ গার্ডেনে যদি করি, ধরো আমি গলফ গার্ডেনে করতেছি, গলফ গার্ডেন হচ্ছে 3 লাখ টাকা লাগে ভাড়া।
এখন ওই গলফ গার্ডেনে আমি কিন্তু 100 জন লোকও আনতে পারি, আবার কি গলফ গার্ডেনে আমি কিন্তু 1 লাখ লোকও আনতে পারি। কেউ কি আমাকে বলে দিবে যে বলতে পারবে গলফ গার্ডেন বলা যে ভাই আপনি তো 1 লাখ লোক নিয়ে আসছেন, তার মানে আপনার অনেক টাকা আছে, আপনি 3 লাখ টাকা দিবেন না, আপনি আমাকে 5 লাখ ম্যাম টাকা ওইখানে তো দিবেন। ফিক্সড ম্যাম। এক্স্যাক্টলি, ওইটা ফিক্সড। সো ওইখানে কি দেখো আমি 100 লোক নিয়ে গলফ গার্ডেনে আমি আমার বিয়ের প্রোগ্রাম করতে পারি, আবার আমি কি 1 লাখ লোক নিয়ে গিয়েও কিন্তু বিয়ের প্রোগ্রাম করতে পারি, কেউ কিন্তু এখানে কিছু বলার নাই। ঠিক আছে, রেন্টটা জি ম্যাম। হচ্ছে আমার জি ম্যাম। সবসময় ফিক্সড। আমরা কি এই ডিফারেন্সটা ধরতে পেরেছি যে হচ্ছে কোনটা আমাদের ভ্যারিয়েবল কস্ট, কোনটা আমাদের ফিক্সড কস্ট? জি ম্যাম। আচ্ছা, ভুল হবে না তো আর? ইনশাআল্লাহ ম্যাম। ইনশাআল্লাহ। আচ্ছা, নেক্সট কামস আমাদের নাম্বার 3 যেটা, সেটা কি আমরা ম্যাম তাহলে ম্যাম কি তাহলে ম্যাম বলে তো আটকায় গেল, কোথায় চলে গেল? মিল ভাই নেটে খুব প্রবলেম। আমাদের এখানে ম্যাম বৃষ্টি হয়েছে সকাল থেকে, ইলেকট্রিসিটি ম্যাম নেই। আমি বলতে চাচ্ছিলাম ফর এক্সাম্পল ম্যাম রেন্ট যেটা দিই আমরা ম্যাম এটা তো ফিক্স রেন্টটা, মানে ম্যাম একটা বিজনেসে বা একটা গার্মেন্টস এর রেন্টটা ফিক্সড কস্ট। শুধু রেন্ট ফিক্সড কস্ট, আরো আছে ফিক্সড কস্ট। যেমন ধরো তোমার কিছু কিছু মেশিন আছে, ঠিক আছে, তুমি হচ্ছে অটোমেটেড ওয়েতে তুমি ম্যানুফ্যাকচার করতেছো। এখন মেশিনে তুমি ওই মেশিনটা ধরো তোমার প্রত্যেকদিন তোমাকে 10,000 ইউনিট ম্যানুফ্যাকচার করতে পারে মেশিন থেকে। এখন যে সময়টা তোমার সিজন নাই, মানে যে সময়টা তোমার হচ্ছে তুমি খুব বেশি প্রোডাক্ট সেল করতে পারো না, সে ব্ল্যাঙ্কেটের কথা আমি বললাম, সামারে কিন্তু ব্ল্যাঙ্কেট লাগে না আমাদের, কারণ প্রচন্ড গরম থাকে। তো মেশিনে একবার অন করলেই কিন্তু ধরে নাও যে তোমার 5,000 টাকার মেটেরিয়াল দিয়ে দিতে হয়, মানে তেল তেল হাবি যাবে, কেমিক্যাল সব 5,000 টাকা দিয়ে দিতে হয়। এখন তুমি 10,000 ইউনিট যদি ম্যানুফ্যাকচার না করো, তোমার জন্য কি এটা লস না মেশিনটা রান করানোটা? জি ম্যাম। সামারে তো ডেইলি 10,000 হবে না, ঠিক আছে? সো দ্যাট ইজ মাই ফিক্সড কস্ট, যেটা আমাকে দিতেই হবে নো ম্যাটার হোয়াট। আমার বিজনেস চলুক না চলুক, আমি বিজনেস রান করি বা না করি, এটা আমাকে দিতেই হবে। ঠিক আছে সামিউল, ঠিক আছে? ইয়েস ম্যাম বুঝতে পেরেছি। আচ্ছা জি ঠিক ম্যাম আছে। বুঝতে পেরেছি ম্যাম। আচ্ছা ঠিক আছে, নেক্সট কামস টু মিক্সড কস্ট। তো মিক্সড কস্টটা হচ্ছে এটার মধ্যে তোমার ফিক্সড কস্ট এবং ভ্যারিয়েবল কস্ট দুইটাই থাকবে, ঠিক আছে? আচ্ছা, মিক্সড কস্টের এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি টিএনটি লাইনের বিলগুলাকে দেখছো কখনো তোমরা? টিএনটি ফোনের বিল না ম্যাম আমি না দেখি ম্যাম নাই। দেখা হয় নাই। দেখা হয় নাই? আচ্ছা ঠিক আছে, ইলেকট্রিসিটি বিল দেখছো কখনো? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, ইলেকট্রিসিটি বিল জি দেখছো। ম্যাম। ইলেকট্রিসিটি বিলে একটা জিনিস খেয়াল করছো, ইউনিটের পরে একটা সার্ভিস চার্জ নেয়, দেখছো সেটা? জি ম্যাম সার্ভিস চার্জ। সার্ভিস চার্জ নেয়। তো জি তার ম্যাম। মানে কি, তার সার্ভিস চার্জ মানে হচ্ছে নো ম্যাটার হোয়াট তুমি ইলেকট্রিসিটি যত ইউজ না করলেও কিন্তু তুমি যদি কানেক্টেড থাকো তাহলে কিন্তু তোমাকে সার্ভিস চার্জটা দিতে হবে। সে তুমি হচ্ছে 6 মাসের জন্য দেশের বাইরে চলে গেলা, 6 মাস কি তুমি ইলেকট্রিসিটি ইউজ করতেছো? না ম্যাম। কনজিউম কিন্তু করতেছো না 6 মাস। আচ্ছা, ওই 6 মাসে যে তোমার কি বিল, কি আমাদের মনে হতে পারে বিল তো জিরো, আমি তো কিছু কনজিউম করিনি, তাই না? না ম্যাম বিল আসবে। ম্যাম এটা তো ফিক্সড বিল তো ম্যাম। আসবে, এক্স্যাক্টলি ফিক্স। তো ইলেকট্রিসিটি বিলের মধ্যে দেখো একটা পোর্শন থাকে তোমার ভ্যারিয়েবল, বা ভ্যারিয়েবল কি তুমি যত বেশি ইউজ করতেছো তোমার বিলটা কি তত বেশি আসতেছে। আর লাইন রেন্টের বা সার্ভিস চার্জ যেটা আছে সেটা কি থাকতেছে, সার্ভিস চার্জটা ফিক্সড না? জি ম্যাম ফিক্সড। জি ম্যাম। তো দুইটা একসাথে টোটাল করে আমি একটা খরচ দিচ্ছি। দিস ইজ দ্য রিজন কারোর বিল 5,000 টাকা আসে মান্থলি, কারোর বিল 1,000 টাকা আসে মান্থলি। ঠিক আছে, বোঝাতে পেরেছি? জি ম্যাম। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেই যদি আরো বেশি পেঁচায় যাও, যেটা যদি মনে হয় খুব ডিফিকাল্ট। আরেকটা এক্সাম্পল দেখো, শোনো, তোমাদের ইউনিভার্সিটির পাশে একটা হসপিটাল আছে, ইউনিভার্সিটিতে সেই কবে গেছি মনে নেই, ভুলে গেছি। তুমি কি আসলে ভুলে গেছো মনোরা হসপিটালের কথা? আমার কথা কি শোনা যায়? জি ম্যাম। আচ্ছা, মনোরা হসপিটালের কথা কি ভুলে গেছি আমরা? আমরা কি চিনি না মনোরা হসপিটালটা? জি ম্যাম চিনি ম্যাম। চিনি না, তাহলে কথা বলছি না কেন? আচ্ছা ম্যাম আচ্ছা ঠিক নেটে আছে, মনোরা সমস্যা আমার। হসপিটাল, আচ্ছা ঠিক আছে, আচ্ছা মনোরা হসপিটালের কথা করতে হবে না। যেকোনো একটা হসপিটালে এক্স-রে করে, এটা তো আমরা দেখেছি। জি ম্যাম এক্সট্রা করে। আমরা আচ্ছা, তো এক্স-রেতে দেখো, আমরা যখন এক্স-রে যে রেজাল্ট যেটা আসে সেটা একটা ফিল্মের মধ্যে দেয় বা একটা প্লেটের মধ্যে দেয়, যেটা জি ম্যাম।
যেটা ডক্টর দেখে, একটু লাইট দিয়ে তারপর ডক্টর দেখে, ঠিক আছে? জি ম্যাম। তো দেখো একটা হসপিটালে ধরো এক্সরে একটা মাসে হচ্ছে 50টা এক্সরে হচ্ছে, ঠিক আছে? সো 50টা এক্সরে হওয়া মানে কি, তোমার ওই প্লেট কয়টা লাগবে? 50টা প্লেট লাগবে। জি ম্যাম 50টা। জি ম্যাম, জি ম্যাম। বা প্লেট বা ফিল্ম, এটাকে কি বলে? প্লেটই তো মনে হয় বলে। যাই হোক, প্লেট বল বা ফিল্ম যাই হোক না কেন, 50টা লাগবে। আচ্ছা, তোমার হসপিটাল, ওই হসপিটালে চিন্তা করো যে ওই আরেকটা মাসে কোনো এক্সরে হয় না, মানে জিরো। তুমি কি আর প্লেট গুলা কিনবা? বলো তো। না ম্যাম। প্লেট আমি তখন আর কিনবো না। আচ্ছা, যে মানুষটা এক্সরে করে, ঠিক আছে, রেডিওলজিস্ট বা কি যে ওইটাকে বলে, সে তাকে ধরো আমি প্রত্যেক মাসে দেই হচ্ছে 20,000 টাকা। ওকে, যে মাসে হচ্ছে জিরো এক্সরে, কোনো এক্সরে হয় না, সেই মাসে আমি তাকে বলবো যে দেখেন ভাই, আপনি তো কোনো এক্সরে টেক্সরে কিছুই করলেন না এই মাসে আমি আপনাকে কোনো টাকা দিব না, বা আমি আপনাকে কোনো স্যালারি দিব না। এটা কি হবে? বলতে পারবো এটা তাকে আমি? ম্যাম এখানে তো বলো। হচ্ছে আবার বলছি, শোনো, এই মানুষটা এক্সরেটার অপারেশনটা রান করে, তাকে কি বলে? এক্সট্রোলজিস্ট বা রেডিওলজিস্ট বলে। আমার কথা কি শোনা যাচ্ছে রফিকুল? জি ম্যাম, জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, যে মানুষটা এক্সরে করতেছে তাকে আমরা কি বলতেছি? তাকে আমরা বলতেছি হচ্ছে রেডিওলজিস্ট। এখন সেই রেডিওলজিস্ট যে লোকটা করতেছে তাকে আমি প্রত্যেক মাসে 20,000 টাকা করে বেতন দিচ্ছি, ঠিক আছে? তো সেই মানুষ হসপিটালে কোনো একটা মাসে কোনো এক্সরে হলো না, তো আমি কি রেডিওলজিস্ট মানুষটাকে বলতে পারবো যে হচ্ছে এই মাসে তো কোনো এক্সরে হয় নাই, তো আমি আপনাকে স্যালারি দিব না? ম্যাম ওই লোকটাকে তো রাখা হয়েছে শুধুমাত্র ওই জন্য, ফিক্সড হিসাবে, এক্স্যাক্টলি, যে ফিক্স করুক আর হিসেবে না রাখা, করুক তাকে বেতন দিতেই হবে ম্যাম। বেতনটা দিতেই হবে। আচ্ছা, এই পর্যন্ত তো আমরা ক্লিয়ার, সে করুক আর জি না ম্যাম, করুক তাকে আমি ঠিকই বেতনটা দিব। জি এখন ম্যাম। আমি যখন এক্সরে ওই ডিপার্টমেন্টের খরচটা দেখতে চাচ্ছি যে প্রত্যেক এক বছরের খরচ কত হয়েছে, তা আমি দেখলাম একটা মাসে খরচ হয়েছে ধরো 50টা ফিল্ম কিনতে, আমার প্রত্যেকটা ফিল্মের দাম হচ্ছে আমার 10 টাকা করে পড়ে। ফিল্ম কিনতে খরচ হচ্ছে আমার 500 টাকা প্লাস 500 টাকা। 20,000। হ্যাঁ, 20,000 টাকা। তো আমার টোটাল খরচ আসতেছে হচ্ছে 20,500 টাকা। আরেকটা জি মাসে ম্যাম। আমি খরচ দেখলাম হচ্ছে 20,000 টাকা। তো দেখো খরচগুলা কিন্তু ভ্যারি করতেছে, ঠিক ম্যাম আছে? ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে ম্যাম। ডিফারেন্ট হচ্ছে খরচটা, একবার আমার বেশি হচ্ছে, একবার আমার কম হচ্ছে। এই বেশি কমটা কেন হচ্ছে? বেশি ম্যাম কমটা ওই যে হচ্ছে ফিল্ম ফিল্ম ফিল্মের একবার উপরে, ইউজ হয়েছে আর একবার ইউজ হয় নাই একবার ম্যাম। ইউজ হয় না। এক্স্যাক্টলি, তো এই খরচটার মধ্যে 20,500-র মধ্যে দুইটা ভাগে ভাগ করতে পারি। একবার হচ্ছে আমার ভ্যারিয়েবল কস্ট আছে, একবার আমার ফিক্সড কস্ট আছে। জি ম্যাম, দুইটাই আমার এখানে আসছে না? তো এই জি ম্যাম। দুইটাকে একসাথে আমি বলতে পারি হচ্ছে মিক্সড কস্ট। এবার ক্লিয়ার হইছি? আমরা ভুলাই ফেলছি। জি ম্যাম, এবার ক্লিয়ার ম্যাম। এবার ক্লিয়ার হয়েছে, প্যাচ আগের বার প্যাচ লাগাই ফেলছিলাম, তাই তো? না ম্যাম, তখন একটু মানে থিঙ্কিং করতেছিলাম যে আসলে। আচ্ছা, এবার ঠিক আছে নাকি? এবার আমরা আবারও প্যাচ ট্যাচ লাগাই ফেলছি। না ম্যাম, এবার এবার ঠিক ঠিক আছে আছে। তো? জি ওকে, ম্যাম। আচ্ছা। এরপরে আমরা যেটা আসবে সেটা হচ্ছে নাম্বার 4। নাম্বার 4 অনুযায়ী আমরা ডিসিশন মেকিং করার জন্য কস্টকে আমরা কত ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? তো কস্ট ক্লাসিফিকেশন বেসড অন ডিসিশন মেকিং। তো আমরা এটাকে হচ্ছে 3টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল কস্ট, একটু জায়গা ফাঁকা রাখবো আমরা, হ্যাঁ? Differential cost. Next comes to opportunity cost. তারপর এটা হচ্ছে sunk cost.
লিখেছি। ম্যাম আচ্ছা, তো ডিফারেনশিয়াল কস্টের আগে আমরা এটা একটু লিখি, ডেফিনেশনটা লিখি, তারপর আমি তোমাদেরকে বুঝাচ্ছি। আর ডিফারেন্স ইন কস্ট, a difference in cost between two alternatives, a difference in cost between two alternatives, a difference in cost between two alternatives. Between two alternatives. এক সেকেন্ড একটু ধরো। শোনা যাচ্ছে আমাকে? জি ম্যাম শুনতে পাচ্ছি ম্যাম। ও জি আচ্ছা, ম্যাম। ঠিক আছে। আচ্ছা, তো যেটা বলেছিলাম যে ওটাকে লিখতে পেরেছো, the difference in cost between two alternatives known as differential cost. লিখতে কি পেরেছো? ম্যাম আবার একটু বলেন, ডিফারেন্ট টু অল Two alternatives, two alternatives is known as differential cost. Two alternatives is known as differential cost. জি ম্যাম লিখেছি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। সো এটা যেটা বলেছে সেটা হচ্ছে যে ধরো আমি মার্কেটে আমি একটা ব্ল্যাঙ্কেট প্রোডাকশন করার জন্য মেশিন কিনতে চাচ্ছি, ঠিক আছে। এখন মার্কেটে তো একটা মেশিন না, অনেকগুলো মেশিন অ্যাভেলেবল আছে। এখন অনেকগুলো মেশিন কিনতে আমার এক একটা মেশিনে আমার এক এক রকমের খরচ হতে পারে। তো কোনো মেশিনে হয়তো বা খরচ বেশি, কিন্তু তার যে ইলেকট্রিসিটির কনজাম্পশনের ব্যাপার আছে সেটা হয়তো বা কম। সো আফটার কস্টিং যেটা সেটা কম। আবার কোনো একটা মেশিনের হয়তো বা এমন হতে পারে যে হচ্ছে আমি কিনতে কম হচ্ছে, কিন্তু মেশিনটা বেশি দিন টেকসই হয় না, ঠিক আছে। সো আমি প্রত্যেকটা প্রজেক্টে বা প্রত্যেকটা অল্টারনেটিভে বা প্রত্যেকটা অপশনে আমি কস্ট বেনিফিটটা অ্যানালাইসিস করবো, মানে হচ্ছে খরচ কি আসতেছে, বেনিফিট কি, সেটার এগেইনস্টে আমি মিসম্যাচ করে তারপরে আমি তার মধ্যে থেকে যে কোনো একটা মেশিন আমি কিনবো। দিস ইজ নন এজ ডিফারেনশিয়াল কস্ট। ক্লিয়ার এই পর্যন্ত? জি ম্যাম। ওকে, পেঁচিয়ে গিয়েছো রফিকুল? ম্যাম আপনি বোঝাতে চাইছেন যে আপনার এই যে মেশিনের কথা বললেন, আপনার তারপর হচ্ছে গিয়ে ইলেকট্রিসিটি চার্জের কথা বললেন, যে কিছু কিছু মেশিন আছে যেগুলাই আপনার ইলেকট্রিসিটি বেশি খরচ হয়, আবার কিছু কিছু মেশিন কনজিউম আছে করে। যেগুলো কম হয়। হুম এটার উপরে যে কস্টটার হুম, কথা বলছেন ম্যাম, এতটুকু ক্লিয়ার ম্যাম। এতটুকু ক্লিয়ার। আচ্ছা, তো তুমি হচ্ছে মেশিন মার্কেটে ধরো 10টা মেশিন অ্যাভেলেবল আছে, তুমি কি 10টা মেশিনই কিনবা? ধরো সেলাই করার জন্য 10টা মেশিন আছে, 10টা ডিফারেন্ট টাইপের মেশিন আছে, তুমি কি 10টা ডিফারেন্ট টাইপের মেশিনই কিনবা? তা তো না, তুমি যে কোনো একটা মেশিন ম্যাম কিনবা। হ্যাঁ ম্যাম, রাইট রাইট। হ্যাঁ, এখন 10টা ওই কিনে কি একটা হবে? মেশিন তোমার
এক্স্যাক্টলি 10টা কিনে কি হবে নিচে একটা মেশিন রিটার্ন কিনবো, তো এই একটা মেশিন তুমি কিসের উপর বেস করে কিনবা? হুটহাট করে তো আমরা কিনতে পারি না। যেমন আমরা যখন একটা সেল ফোন কিনতে যাই বা মোবাইল ফোন কিনতে যাই, তখন কি আমরা অনেক কিছু খরচ খেয়াল টেয়াল করে কি আমরা শাওমিতে যাব, নাকি হচ্ছে স্যামসাং কিনবো, নাকি আইফোন কিনবো, নাকি হচ্ছে ওয়ান প্লাস কিনবো, অনেক কিছু হিসাব নিকাশ করে তারপরে কি করি আমরা কিনি জি একটা ম্যাম। যেমন একটা ফোন। জাস্ট দ্য ওয়ে এভাবে কাজ করবে, এটাকে আমরা বলছি ডিফারেনশিয়াল কস্ট। ঠিক আছে? ডিফারেনশিয়াল কস্ট, জি ম্যাম। হ্যাঁ। আচ্ছা, নেক্সট কামস টু অপরচুনিটি কস্ট, অপরচুনিটি কস্ট। অপরচুনিটি কস্ট। আচ্ছা, অপরচুনিটি, হ্যাঁ, দিস ইজ দ্য দিস ইজ দ্য দিস ইজ দা, potential benefit, জি ম্যাম কথা আসে না ম্যাম। potential benefit, পোটেনশিয়াল বেনিফিট, পোটেনশিয়াল potential বেনিফিট, benefit that is given up, that is given up গিভেন আপ when one alternative is selected, the when automatic one alternative is selected over another, when one alternative is selected over another. Is selected over another. Another. জি ম্যাম। আচ্ছা, সো অপরচুনিটি কস্ট ফ্যাক্টর, অপরচুনিটি মানে হচ্ছে সুযোগ, সুযোগের যে খরচ সেটাকে আমরা বলছি অপরচুনিটি। এটা দেখো, এখানে এক্সাম্পল হিসেবে দিতে পারি, তোমরা কোর্সটা যখন রেজিস্ট্রেশন করছিলা তখন ধরো তোমরা খরচ করছিলা হচ্ছে এটা পিছে 12,000 টাকা, 11,000 সামথিং রেজিস্ট্রেশন করছিলা, তাই না? জি ম্যাম। আচ্ছা, এখন তো অ্যাপ্রক্সিমেটলি ধরি 12,000 টাকা। এখন এই 12,000 টাকা দিয়ে তুমি খুব সুন্দর একটা ট্যাব কিনতে পারতা এই কোর্সে রেজিস্ট্রেশন না করে। সেই ট্যাবে তুমি কি করতে পারতা? সেই ট্যাবে তুমি সুন্দর মতো গেমস টেমস খেলতে পারতা, তারপরে হচ্ছে ফেসবুকিং করতে পারতা, কোর্সে রেজিস্ট্রেশন। এখন দেখো, আর তুমি এটা করলা, আর তোমার ফ্রেন্ডরা কি করলো? তোমার ফ্রেন্ডরা হচ্ছে অ্যাকাউন্টিং কোর্সটা তারা এটা রেজিস্ট্রেশন করলো। তো তুমি কি লুজ করতেছো? যে ট্যাব কিনতেছো, যে ট্যাব কিনলা, তুমি কি লুজ করলা? তুমি অন টাইমে গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারবে না, তুমি টাইমটা লুজ করতেছো। ঠিক আছে? আর তোমার জি ম্যাম। ফ্রেন্ড যারা আছে যারা হচ্ছে এই রেজিস্ট্রেশনটা করলো, তারা কি চুজ করছে? তারা যে এন্টারটেইনমেন্টটা তুমি পাচ্ছো, বা যে ট্যাব যে ফ্রেন্ডটা কিনছে সে এন্টারটেইনমেন্টটা পাচ্ছে, সেই এন্টারটেইনমেন্টটা তারা মিস করতেছে। ওকে, সো যে অপশনটা তুমি ছেড়ে দিচ্ছ, সেই অপশনটা প্রাইসিংটাকে আমরা বলবো হচ্ছে অপরচুনিটি। ঠিক জি আছে? ম্যাম। জি ম্যাম। আইদার তুমি হচ্ছে এখানে ট্যাবটা তোমার অপরচুনিটি কস্ট, বা তোমার এখানে কোর্সের টাকাটা তোমার অপরচুনিটি কস্ট। এখন দুইটাই বিজনেসে ম্যাম তুমি একই ম্যাম, যে দুইটা যেটা একই, নিচ্ছে। যে যেটা নিচ্ছে, কিন্তু যে যেটা ছেড়ে দিচ্ছে, ছেড়ে দেওয়ার প্রাইসিংটা হচ্ছে অপরচুনিটি কস্ট। জি ম্যাম। ঠিক আছে? যে ট্যাব কিনতেছে তার সে হচ্ছে কোর্সে যে অন টাইমে মিস করছে, এটা পাস করতে, সেটার কমপ্লিট করতে পারবে না। চান্সটা তারা ছেড়ে দিচ্ছে, সেটার অপরচুনিটিটা ছেড়ে দিচ্ছে। আবার যে কোর্সে রেজিস্ট্রেশন করতেছে সে কি ছেড়ে দিচ্ছে? ট্যাব। সে ছেড়ে দিচ্ছে এই যে ট্যাব দিয়ে যে সে এন্টারটেইনমেন্টটা পেত সেটা সে ছেড়ে দিচ্ছে। ঠিক আছে? এটা জি হচ্ছে ম্যাম। আমার অপরচুনিটি জি কস্ট। এখন বিজনেসে কিভাবে অপরচুনিটি, এটা তো আমি রিয়েল লাইফ, মানে আমি আমার লাইফ দিয়ে বুঝাইলাম। বিজনেস অপরচুনিটি কস্ট কিভাবে আসতে পারে? ধরো তোমার এই যে কয়টা মেশিন তুমি কিনতে চাচ্ছিলা, ঠিক আছে, সেই মেশিনগুলোর মধ্যে যে মেশিনগুলো তুমি ছেড়ে দিলা, মার্কেটে 10টা মেশিন আছে, তুমি একটা মেশিন কিনতেছো, বাকি 9টা কি তুমি ছেড়ে দিচ্ছ? জি 9টা ম্যাম। ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু 9টা ডিফারেন্ট বেনিফিটও তুমি ছেড়ে দিচ্ছ। সেই 9টা বেনিফিটের ভ্যালুটাই হচ্ছে আমার অপরচুনিটি কস্ট। ওকে, রাইট ম্যাম, বুঝতে পেরেছি ম্যাম। ওকে, নেক্সট কামস টু মাই সাঙ্ক কস্ট। সাঙ্ক কস্ট। হ্যাঁ, সাঙ্ক কস্ট, সাঙ্ক ওয়ার্ডটা আসছে হচ্ছে সিঙ্ক মানে কি? ডুবে যাওয়া। ঠিক আছে? জাহাজ যদি ডুবে যায় সেটাকে তুমি কিন্তু পুরো আস্ত ভাবে তুলতে পারবে না। ওকে, ওভাবে আমরা চিন্তা করবো, টাইটানিকের কথা চিন্তা করবো, বিশাল একটা জাহাজ ছিল, ডুবে গেছিল, পুরা শেষ, পাট 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 করে পরে উঠানো গেছে, তাও সব পার্ট উঠানো যায় নাই। ঠিক আছে? তো সাঙ্ক কস্ট হচ্ছে সেই খরচটা যেটা কিনা খরচটা অলরেডি তোমার হয়ে যাচ্ছে, কিন্তু ইন ফিউচারে সেটা আর ফেরত আসবে না, সেটাকে আমরা বলতেছি হচ্ছে সাঙ্ক কস্ট। ওকে, এক্সাম্পল আমি দিচ্ছি, ডেফিনিশনটা একটু লিখো। This is a cost. This is a cost দিস ইজ দ্য কস্ট that has already been
that has already been already incurred incurred and cannot be changed not be changed by any decision by made now or in future. Any made decision now made now or in future. or in future. হ্যাঁ, দেখছো? জি ম্যাম। আচ্ছা, তো এটা কি? এটা বলেছে ধরো তুমি বিজনেসটা এখনো স্টার্ট করো নাই, ঠিক আছে? বিজনেস স্টার্ট করার আগে তোমাকে মেশিন কিনতে হবে, তোমাকে রেন্ট নিতে হবে, তোমাকে হচ্ছে সরি, তুমি মেশিন কিনলা, তুমি রেন্ট নিলা জায়গা, তারপরে হচ্ছে তুমি ট্রেড লাইসেন্স বানালা, তুমি হচ্ছে বিজনেস বিন খুলে ফেললা বা বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার খুলে ফেললা। বিজনেসটা কিন্তু এখনো পর্যন্ত তুমি স্টার্ট করো নাই বা রান করো নাই, ঠিক আছে? কিন্তু এই যে তুমি খরচগুলা করে ফেললা কোনো একটা কারণে, আল্লাহ না করুক বিজনেসটা যদি না হয়, আমরা কি জানি বিজনেসটা যে ইন ফিউচার আমি বিজনেসটা খুব ভালো মতো করতে পারবো? এরকম কি কোনো মানে অ্যাসুরেন্স তুমি পাচ্ছো? না ম্যাম। পুরোটাই কিন্তু রিস্কের উপরে। আল্লাহ না করুক কোনো কারণে তুমি বিজনেসটা স্টার্টই করতে পারলা না। এই বছরের শুরুতেও কিন্তু কেউ এটাই চিন্তা করে নাই যে আমরা হোম অফিস নামে নতুন একটা জিনিসের দিকে যাব, আমরা হচ্ছে বাসায় থাকতে, তোমাকে বাসায় বসে বসে থাকতে হবে। কেউ এটা চিন্তা করে না, 5 বছর আগেও কেউ এটা চিন্তা করে নাই। তো এই বছরের শুরুতে ধরো ফেব্রুয়ারি মাসে যে এই খরচগুলা করে ফেলছে অলরেডি, সেই মানুষটার কথা চিন্তা করো, ভাড়া টানতেছে, এতদিন ধরে রেন্ট টানতেছে, মেশিন গুলা পড়ে আছে, বিজনেস এখনো পর্যন্ত স্টার্ট করতে পারলো না, তার কি একটা লস হয়ে যাচ্ছে না? জি ম্যাম। সো এইটাকে আমি বলতেছি হচ্ছে সাঙ্ক কস্ট, যে খরচটা আমার আগেই হয়ে যাচ্ছে কিন্তু ইন ফিউচার এই খরচটাকে আমি আবার উঠাইতে যে পারবো তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, কারণ এখন ওয়ার্ল্ডের ইকোনমির অবস্থা খুব খারাপ। এখন তোমার হচ্ছে দেশের ইকোনমির অবস্থাও কিন্তু খুব একটা ভালো না, ঠিক আছে? যেহেতু খারাপ, সেহেতু এই নতুন একটা মানুষ যে নিউলি এন্টারপ্রেনার, সে যে খুব ভালো একটা পজিশনে যাবে এটার কোনো গ্যারান্টি নাই, বরং এখন তো আরো অনেক বেশি সে রিস্কে আছে। ওকে, সো দিস জি থিং ম্যাম। ইজ নোন অ্যাজ সাঙ্ক কস্ট। ক্লিয়ার এ পর্যন্ত? জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ওকে, সো এটা কি বুঝছো নাকি পেঁচিয়ে গিয়েছো কোনটা? ম্যাম আপনি তো এখানে বোঝাতে চেয়েছেন হচ্ছে আপনার এই মূল বিষয়টা হচ্ছে ম্যাম একটা রিস্কি ম্যাম, ফিউচারে হ্যাঁ, আসলে এটার মানে কাজটা করতে হবে, দেন হচ্ছে আপনার রেজাল্টটা কি হবে এটা আসলে কাজের উপর ডিপেন্ড করবে ম্যাম। কাজের পরবর্তীতে উপর আসলে ডিপেন্ড। কি হবে না হবে হুম, রিস্কি ম্যাম এক কথায়। হ্যাঁ, সাঙ্ক কস্টটা হচ্ছে রিস্কটা, তোমার ওই প্রথম দিকে বিজনেস শুরু করতে যে খরচটা হচ্ছে সেই খরচটা কিন্তু আর ফেরত আসতেছে না। যেমন তুমি বাড়ি ভাড়া নিচ্ছ, কোনো কারণে যদি তুমি বিজনেসটা না করতে পারো, তুমি কিন্তু বাড়িওয়ালাকে বলতে পারবে না যে আমি তো জি জি বিজনেস ম্যাম। শুরুই করি নাই, আপনি আমাকে ভাড়াটা ফেরত দিয়ে দিন, এটা বলতে পারবা? না ওটা তো ফিক্সড ম্যাম। ওইটা তো দিয়েই দিচ্ছি, ওইটা বাড়িওয়ালা থেকে ওই যে খরচটা হচ্ছে খরচটা কিন্তু উঠে আগে আসতেছে। দিয়ে দিচ্ছি ম্যাম। হ্যাঁ, আগে দিয়ে দিচ্ছি, এটাই হচ্ছে আমার সাঙ্ক কস্ট। ওকে, জি ম্যাম। আচ্ছা, তো আমরা যেটা করব, আমাদের হচ্ছে যেটা ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন, মানে আমরা যে শার্ট ম্যানুফ্যাকচার করতে স্ক্র্যাচ থেকে ম্যানুফ্যাকচার করতেছি, তো আমাদের ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনে আমরা যে স্টেপ গুলো যেগুলো আমরা ম্যানেজার যে রিপোর্ট গুলো প্রিপেয়ার করে ডিসিশন মেকিং এর জন্য, সেগুলো একটু ডিফারেন্ট হয়, ঠিক আছে? তো আমরা এখানে ম্যানেজার এখানে প্রিপেয়ার করে হচ্ছে cost of one statement of cost of goods manufactured করে একটা। আমি তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি না এখন, আমি তোমাদেরকে নেক্সট দিন পুরোটা দেখাবো, জাস্ট এটা শর্ট একটা ফর্ম তোমাদেরকে আমি দেখাবো যে বেসিক্যালি এর ভিতরে কি কি থাকে, ঠিক আছে? কারণ ওভারঅল যদি একটা আমি দেখাই, ইউ গাইজ উইল বি লস্ট, মনে হবে ও আল্লাহ এত বড় কিসের জন্য ফরম্যাটটা এত বড় না, ছোট একটা ট্রিক দেখাই দিচ্ছি যে কিভাবে ফরম্যাট ইয়ে করতে হয়। নেক্সট কামস টু আমাদের আসে হচ্ছে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। প্রফিট অ্যান্ড লস, and thirdly আসে হচ্ছে স্টেটমেন্ট অফ চেঞ্জেস অফ ফাইন্যান্সিয়াল পজিশন। ম্যাপ দেখাবো তোমাদেরকে,
চেঞ্জেস অফ ফাইন্যান্সিয়াল পজিশন। সো স্টেটমেন্ট অফ চেঞ্জেস অফ ফাইন্যান্সিয়াল পজিশনে কোনো চেঞ্জ নাই, সেম থিং আসে এটাতে। এটাতে একটু হালকা চেঞ্জ আছে কারণ একটা তোমার মানে ফরম্যাটটা একটু ডিফারেন্ট হয়, ঠিক আছে। আর এটা হচ্ছে টোটালি নতুন, এটা স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। তো স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের মধ্যে বেসিক্যালি প্রথম জিনিস হচ্ছে সেই খরচগুলাই আসবে যেগুলো হচ্ছে তোমার সবকিছু ম্যানুফ্যাকচার এক্সপেন্স, ঠিক আছে। তো ম্যানুফ্যাকচার কস্টের মধ্যে থাকবে হচ্ছে আমার ডিরেক্ট ম্যানুফ্যাকচার কস্ট, ইনডিরেক্ট ডিরেক্ট লেবার কস্ট এন্ড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট, ঠিক আছে। তো ওয়ান যেটা তার মধ্যে আমরা শুরুটা করি কিভাবে দেখো, ওয়ার্ক ইন প্রসেস। আচ্ছা, সো ইনভেন্টরি হচ্ছে তোমার ইয়ার এন্ডে বলেছিলাম না যে অ্যাকাউন্টিং এর একটা ফিক্সড টার্ম নিয়ে কাজ করে, অ্যাকাউন্টিং একটা ফিক্সড টার্ম থাকে। তো তোমার ইয়ার এন্ডে অ্যাকচুয়ালি যেসব জিনিসগুলো তোমার এডিশনাল রয়ে যায়, ঠিক আছে, সেগুলোকে আমরা বলি হচ্ছে ইনভেন্টরি। এখন তোমার এখানে যে লেফটওভার যে জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু তুমি ফেলে দাও না, সেগুলো কিন্তু তুমি ইউজ করো, ওকে। তো ইনভেন্টরি আমাদের তিনটা ফর্ম থাকতে পারে। একটা হচ্ছে আমাদের ওয়ার্ক ইন প্রসেস। ওয়ার্ক ইন প্রসেস, ওয়ার্কিং প্রসেস বলতে তোমার মেশিনের মধ্যে আছে, এখনো পর্যন্ত অ্যাকাউন্টিং টার্ম শেষ হয়ে গেছে কিন্তু তোমার এখনো ফিনিশ গুডস হিসেবে আসেনি। যেমন ধরো শার্টের কথা যেটা বলেছিলাম আমি, শার্টের কথায় শার্টের মধ্যে শার্টটা তুমি ধরো সেলাই করলা, তারপর শার্টটা হচ্ছে ড্রাই করলা, ড্রাই করে আয়রন করো নাই, আয়রন না করে তুমি কি শার্টটা সেল করতে পারবা? না ম্যাম, পারবো না না ম্যাম। ম্যাম। আয়রন না করে শার্টটা আমি সেল করতে পারবো না, কোনো কনজিউমার ওরকম ক্রিঙ্কল শার্ট কোনো কনজিউমার আমাদের নিবে না, ঠিক আছে। তো যেহেতু ধরো আয়রন না করা অবস্থাতে শার্টটা ওয়াশ করতে করতে আমার দেখা গেল অ্যাকাউন্টিং টার্ম শেষ হয়ে গেছে, তো আমরা সেটাকে বলবো হচ্ছে ওয়ার্ক ইন প্রসেস, ওকে। এটা এরপরে আসে হচ্ছে আমাদের র ম্যাটেরিয়াল। র ম্যাটেরিয়াল হচ্ছে আমার শার্ট ম্যানুফ্যাকচার করতাম হচ্ছে আমি প্রত্যেক বছর ম্যানুফ্যাকচার করতাম হচ্ছে 10,000 ইউনিট শার্ট। এখন এই বছর করোনা হয়েছে দেখে আমাদের ফ্যাক্টরি বন্ধ ছিল, তো আমি 10,000 শার্ট ম্যানুফ্যাকচার করতে পারি নাই। তো আমি ম্যানুফ্যাকচার করতে পারছি হচ্ছে 7,000 শার্ট। এখন বাকি 3,000 ইউনিটের যে র ম্যাটেরিয়াল আছে, র ম্যাটেরিয়াল গুলোকে আমি ফেলে দিব, এই কাপড় বলো, সুতা বা ফেলে দিব? না ম্যাম। না ম্যাম। রেখে দিব, নেক্সট ইয়ার ইউজ করব, ঠিক আছে। সো দ্যাট ইজ অ্যানাদার থিং, র ম্যাটেরিয়াল। এন্ড থার্ড ওয়ান ইজ হচ্ছে ফিনিশ গুডস। তো ফিনিশ গুডস কি, একটা যে শাড়িগুলো আছে যেগুলো আমি কনজিউমারের কাছে সেল করতাম, এখন আমি এই করোনার জন্য আমার সেলিংটা অনেক কমে গেছে কারণ মানুষ আর এক্সিকিউটিভ শার্ট ওভাবে কিনতেছে না। তো এই শার্টগুলো তো আমি ফেলে দিব না, আমি রেখে দিব, আমি কি করবো, নেক্সট ইয়ারে শার্টগুলো আমি সেল করব। সো নেক্সট ইয়ারে আমি যে শার্টগুলো সেল করতেছি দ্যাট ইজ নোন অ্যাজ মাই ফিনিশড গুডস, ঠিক আছে। এই বছরের শার্ট নেক্সট ইয়ারে সেল করে দিব, এটা এটা বুঝছি আমরা এটা। জি ম্যাম, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো, ওকে। সো দেখো এখানে তো আমাদের এখানে কিভাবে আসবে, আমরা কিভাবে ক্যালকুলেশনটা করব, প্রথমে আমরা করে লিখবো হচ্ছে ওয়ার্ক ইন প্রসেস। ওয়ার্কিং প্রসেসের দুইটা থাকবে, একটা থাকবে বিগিনিং, একটা থাকবে আমার এন্ডিং, ঠিক আছে। তো এখানে আমি বিগিনিং কথাটা লিখলাম, তার সাথে তুমি অ্যাড করবা ডিরেক্ট ম্যাটেরিয়াল। এখন ডিরেক্ট ম্যাটেরিয়াল আমার ডিরেক্টলি নাও থাকতে পারে, ঠিক আছে, তোমাকে মানে মুখে নাও বলে দিতে পারে যে ও আচ্ছা এটা ডিরেক্ট ম্যাটেরিয়াল, আমি কিন্তু না বলে কি বলতে পারে, এখানে বলতে পারে আমার র ম্যাটেরিয়াল, ঠিক আছে, ওকে। তো র ম্যাটেরিয়াল আমি যেটা সেটা আমি জানি এটা ডিরেক্ট ম্যাটেরিয়াল। এখন র ম্যাটেরিয়াল আমি গত বছরের কিছু র ম্যাটেরিয়াল থাকতে পারে, গত বছর র ম্যাটেরিয়াল দিয়ে এই বছরের প্রোডাকশন আমার চলবে না, এই বছর আমার কি করতে হবে, কিছু র ম্যাটেরিয়াল কিনতে হবে, তাই না। তো জি ম্যাম। নতুন যেগুলো আমি র ম্যাটেরিয়াল কিনবো সেগুলো এখানে আমি নিয়ে আসবো। তো গত বছরটাকে আমি বলতেছি বিগিনিং র ম্যাটেরিয়াল, তার সাথে আমি অ্যাড করলাম র ম্যাটেরিয়াল পারচেজ। এই বছর ধরে আমি যেসব র ম্যাটেরিয়াল কিনলাম আমার এখানে থাকবো, আমি এখানে পেলাম হচ্ছে টোটাল র ম্যাটেরিয়াল
অ্যাভেলেবল। ওকে, তার সাথে আমি মাইনাস করে দিলাম হচ্ছে এই বছর যে র ম্যাটেরিয়াল গুলো আমার রয়ে গেল, আমি তো সব র ম্যাটেরিয়াল ইউজ করতে পারি না, কিছু র ম্যাটেরিয়াল আমার রয়ে যেতে পারে, সেই র ম্যাটেরিয়াল গুলো, তো এটাকে আমি বলবো হচ্ছে র ম্যাটেরিয়াল এন্ডিং। আমি তাহলে কি টোটাল ডিরেক্ট ম্যাটেরিয়ালটা আমি পেয়ে যাচ্ছি, তো আমার এখানে নষ্ট হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজ। ওকে, তার সাথে আমি অ্যাড করে দিব হচ্ছে ডিরেক্ট লেবার, তার সাথে আমি অ্যাড করব হচ্ছে ম্যানুফ্যাকচারিং যে ওভারহেড গুলো আছে। ম্যানুফ্যাকচারিং ওভারহেড গুলো আমি কি, আমি জানি যে ম্যানুফ্যাকচারিং ওভারহেড এর মধ্যে আমার রয়ে যাবে হচ্ছে যত রকমের আবার ইনডিরেক্ট লেবার, ইনডিরেক্ট ম্যাটেরিয়াল, আর সব রকমের ফ্যাক্টরি বা প্ল্যান্ট রিলেটেড যে এক্সপেন্স গুলো। ফ্যাক্টরি বা প্ল্যান্ট রিলেটেড এক্সপেন্স কি কি হতে পারে আমার? ফ্যাক্টরি বা প্ল্যান্ট রিলেটেড এক্সপেন্স হতে পারে ফ্যাক্টরি ইলেকট্রিসিটি বিল, তারপরে হতে পারে ফ্যাক্টরি সুপারভাইজারের স্যালারি, তারপরে আসতে পারে ফ্যাক্টরি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, তারপর মেশিনের, তারপরে আসতে পারে হচ্ছে ফ্যাক্টরির ইন্স্যুরেন্স যেটা আছে, ইন্স্যুরেন্সের খরচ, ফ্যাক্টরি কোনো অ্যাডভার্টাইজমেন্ট যদি করি সেটা, ফ্যাক্টরি যদি কোনো রেন্ট দেই সেটা, সব খরচগুলো আমার চলে আসবে হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেডের মধ্যে। তো আমার এখানে এই তিনটা জিনিস যোগ করে আমি পাচ্ছি হচ্ছে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট, ঠিক আছে? সেখান থেকে আমি মাইনাস করব হচ্ছে ওয়ার্কিং প্রসেস, যেটা এন্ডিং ছিল। ওয়ার্কিং প্রসেস এই যে এখানে দেখো বিগিনিং দিছি, একটা আসবে হচ্ছে ওয়ার্কিং প্রসেস এন্ডিং। তো ওয়ার্কিং প্রসেস এন্ডিং এন্ডিংটা যখন আমি মাইনাস করব তখন আমি পাবো যে এই বছরে অ্যাকচুয়ালি আমি কত টাকা ম্যানুফ্যাকচারিং গুডসের পিছনে আমি খরচ করছি, ঠিক আছে? মানে আমি যা যা কিছু প্রোডাকশন করছি, প্রোডাকশনের টোটাল প্রোডাকশন কস্ট আমার কত আসছে সেটা আমি এই বছরেরটা পেয়ে যাব। তো টোটাল খরচ যখন আমি পাচ্ছি সেখান থেকে কি আমি রেভিনিউটা মাইনাস করব, অ্যাজ ওয়েল সেখান থেকে এখানে আরেকটা যেটা কিন্তু সব ম্যানুফ্যাকচারিং কস্ট গুলো আসছে, এটার সাথে আমি নন ম্যানুফ্যাকচারিং কস্টটাকে আমি অ্যাডাপ্ট করব, অ্যাডাপ্ট করে রেভিনিউর সাথে যখন আমি মাইনাস করে দিব, মাইনাস করে দিলে আমি বুঝতে পারবো যে আমার বিজনেস আসলে প্রফিট হচ্ছে নাকি লস হচ্ছে। ক্লিয়ার? বুঝতে পেরেছি নাকি বুঝো নাই? জি ম্যাম। কিছুই বুঝো নাই, মাথার উপর দিয়ে গেছে। ম্যাম মোটামুটি বুঝছি ম্যাম। বুঝি, আবার বলো, শুনতে পাই না। ম্যাম হচ্ছে ম্যাম, আজকে আর যাবে না ম্যাম। ম্যাম হচ্ছে ম্যাম, ম্যাম আজকে আর পড়ায়েন না ম্যাম, নিতে পারবো না ম্যাম, এমনিতে ম্যাম মাথার উপর দিয়ে যাওয়া শুরু করে দিয়েছে, কারণ হচ্ছে ম্যাম ম্যাম মাঝখান দিয়ে অনেক কিছু মিস করছি ম্যাম, আজকে জি ম্যাম মাঝখান দিয়ে অনেক কিছু মিস করছি ম্যাম, নেট প্রবলেম ছিল তো বের হয়ে গেছিলাম। আমি তো বলি সামিউল ভাই কেন আজকে তো কথা পড়াচ্ছি বলতেছেন? না, জাস্ট আমাকে বলো ম্যাথটা, তোমাদেরকে যখন আমি নেক্সট দিন ম্যাথটা দেখাবো তখন তোমরা বলবো ও বিশ এত বিশাল ম্যাথ। আমি জাস্ট দেখালাম যে একটা